অনাকাঙ্ক্ষিত অবাঞ্ছিত কোনো বার্তা বা লিঙ্ক, যা সাধারণত ইমেইল বা অন্য মাধ্যমে ইউজারের কাছে প্রেরণ করা হয়। স্প্যামের মাধ্যমে সাধারণত বিভিন্ন সস্তা পণ্যের বা যেসব পণ্যের বিজ্ঞাপন, যেমন বিভিন্ন প্রকার লোন, দ্রুততম সময়ে বড়লোক হওয়ার সুবর্ণ সুযোগ, অর্থ উপার্জনের উপায়, লটারি সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিজ্ঞাপন ইত্যাদি প্রেরণ করা হয়। অনেক সময় বিভিন্ন নিউজ গ্রুপ বা বুলেটিন বোর্ডে অপ্রাসঙ্গিক পোস্টকেও স্প্যাম বলা হয়। বিভিন্ন মিডিয়াতে স্প্যামিং। ইমেইল 1990 সালে সাধারণত জনগণ যখন ইমেইলের ব্যবহার শুরু করলো, তখন থেকে ইমেইল স্প্যামিং এর সাথে সবাই পরিচিত হয়। বেশ কিছু লোক স্প্যামিং এর উদ্দেশ্যে একত্রিত হয়েও কাজ করতে থাকে। বেশ কিছু সার্ভিস ও ইমেইল মার্কেটিং সফটওয়্যারের নির্মাণ হয়। বর্তমানে প্রায় 85% ইমেইলই স্প্যাম। কিছু কিছু সফটওয়্যারের মাধ্যমে ইমেইল ঠিকানা সংগ্রহ করা হয়। বিভিন্ন ব্লগ, ফোরাম ও সামাজিক নেটওয়ার্ক থেকে তারা এগুলো সংগ্রহ করে থাকে। আবার বেশ কিছু পদ্ধতি প্রয়োগ করে ইমেইল ঠিকানা অ্যাক্টিভ আছে কিনা তাও নিশ্চিত হওয়া যায়। এভাবে লক্ষ লক্ষ লোকের ইমেইল ঠিকানা সংগ্রহ করে একটি তথ্য প্রেরণ করে মুনাফা অর্জনের জন্য অনেকে কাজ করে যাচ্ছে। ইন্টারনেটে স্প্যামিং। বিভিন্ন চ্যাটরুমেও মানুষের মতো করে বেশ কিছু প্রোগ্রাম আপনার সাথে চ্যাটিং করতে পারে। ইয়াহু মেসেঞ্জার, উইন্ডোজ লিভ মেসেঞ্জার সহ বিভিন্ন সামাজিক নেটওয়ার্কে চ্যাট রুমেও এরূপ স্প্যামারকে পাওয়া যেতে পারে। এজন্য অনেক সার্ভিসই নিরাপত্তার জন্য ক্যাপচা সহ বেশ কিছু পদ্ধতি অবলম্বন করছেন। মোবাইল স্প্যাম। মোবাইলের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে টেক্সট ও ভয়েস মেসেজ পাঠানোর মাধ্যমে স্প্যামিং বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন পণ্য ও ওয়েব ঠিকানার বেশ কিছু স্প্যাম মেসেজ আমি পেয়েছিলাম। অনেক ফ্রি এসএমএস এর অফার নিয়ে বা মোবাইল কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েও স্প্যাম ছড়ায়। অনেক মোবাইল কোম্পানিও তাদের পণ্য প্রচারের জন্য স্প্যাম ছড়ায়। ফোরাম ও ব্লগ স্প্যাম। ফোরাম স্বয়ংক্রিয় থ্রেড তৈরি ও ব্লগে স্বয়ংক্রিয় কমেন্ট করা অনেক ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। সার্চ ইঞ্জিন সমূহ বেশি ব্যাকলিংকের সাইটকে বেশি গুরুত্ব দেয়, তাই অনেকে নিজে ডু ফলো ব্লগ ও ফোরাম স্বয়ংক্রিয় স্বেচ্ছায় কমেন্ট করেন। বেশিরভাগ সময়ই একই কমেন্ট বারবার পোস্ট করেন এবং নিজের সাইটের প্রচারের উদ্দেশ্যে লেখাটির মাঝে লিঙ্কটি দেয়। বিভিন্ন ভিডিও শেয়ারিং সাইটের স্প্যামারদের ওকে, ক্রলিং। আপনি অনেক বড় একটা স্লাইড করেছেন। আচ্ছা, রবিন ভাই, আপনার সাথে আরেকজন করেন হচ্ছে পলক ভাই, উনি কই? ওনার মানে বাবার একটু অসুস্থ হয়েছে, তো নাটোর আছে ভাইয়া, মানে ভর্তি করাইছে সন্ধ্যাবেলা, তো ও হয়তো আজকে ক্লাসে অ্যাটেন্ড করতে পারবে না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আরেকটা টপিক ছিল আমাদের গুগল অ্যানালাইটিক। আপনি হচ্ছে অনেক বড়ই একটা স্লাইড করেছেন স্প্যামিং এর বিভিন্ন পর্যায় নিয়ে, যেমন মোবাইলে স্প্যামিং কিভাবে হয়, ইমেলে স্প্যামিং কিভাবে হয়, ইন্টারনেটের ওয়েবসাইটের ক্ষেত্রে বা ব্লগের ক্ষেত্রে কিভাবে স্প্যামিং হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি স্টপ করে দেবো। আর হচ্ছে অ্যানালাইটিক নিয়ে কি রিসার্চ করেছেন? অ্যানালাইটিক, গুগল অ্যানালাইটিক। অ্যানালাইটিং দিয়ে করা হয়নি ভাই, স্ক্রলিং আর এই যে আমি স্প্যামিং করছিলাম, ওটা তো মনে ছিল না। আর আপনার এই যে লাস্টের দিকে মানে বাড়ির কাজের ভিডিওটা মানে একটু বাদ পড়ছিল, ওটা আর কি দেখা হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, রেকর্ড একটু। আচ্ছা, অ্যানালাইটিক নিয়ে কে রিসার্চ করেছেন কে? এই ভাই, ওকে ভাই। আচ্ছা, আপনি একটু প্রেজেন্টেশন।
শ্রাবণ ভাই, হ্যালো হ্যালো শ্রাবণ ভাই, হ্যাঁ সাব্বির শুনুন ভাই। শ্রাবণ ভাই সাব্বির ভাই বলেন, আমরা শুনতে পাচ্ছি। শ্রাবণ ভাই কোথায় গেল? আমাকে এটা শিখে গেছে। ওই কি ব্যাপার, স্টপ কেন? ও আপনি চলে গেছেন, আমি মনে করছি আপনি ব্যস্ত আছেন নাকি। না না না, আমি বলছি যে আপনি জাস্ট আপনার মতো করে বলেন, সমস্যা নেই। আপনি প্রেজেন্টেশনে আপনি বলেন যেটুকু রিসার্চ করেছেন। আচ্ছা, হোয়াট ইজ গুগল অ্যানালাইটিক্স? Google Analytics আমি বলি। যেহেতু আমরা বিস্তারিত দেখবো, তারপর ঠিক আছে আপনি আপনার মতো করে প্রেজেন্টেশন করেন। আচ্ছা ঠিক আছে। গুগল অ্যানালাইটিক্স হচ্ছে একটা ফ্রি টুল, যে টুলস ব্যবহার করে আমরা আমাদের ওয়েবসাইট সম্পর্কে অনেক ডেটা লাভ করে থাকি। গুগল অ্যানালাইটিক্স এর মাধ্যমে আমরা আমাদের ভিজিটর সম্পর্কে জানতে পারি। ভিজিটর কোথায় থেকে বা কোন দেশ থেকে আমাদের ওয়েবসাইট ভিজিট করছে, কোন ডিভাইস দ্বারা আমাদের ওয়েবসাইটটা ভিজিট করছে, ভিজিটর পুরুষ না মহিলা, আমাদের ওয়েবসাইট পেজের ভিজিট করছে, কোন পেজ ভিডিও করছে, কোথায় থেকে ভিডিও করছে, এইসব সব তথ্য গুগল অ্যানালাইটিক্স থেকে পাওয়া যায়। এতটুকু ভাই। ওকে ওকে, স্প্যামিং নিয়ে কতটুকু করেছেন দেখি, স্প্যামিং। স্প্যামিং আমি সেভাবে করিনি, যতটুকু আমি গুগলে সার্চ দিয়ে পাইছি এতটুকু ভাই। নয় যেটা প্রথমে শুধুমাত্র আমি বলি, শুধুমাত্র কিন্তু গুগলে সার্চ করলেন আর একটা কপি করে এখানে মানে পেস্ট করে দিলেন, তাহলেও কিন্তু হবে না, নিজেকে একটু পড়তে হবে। আমি সেটা করে বুঝতে হবে বিষয়। না, বুঝতে পারছি, আমি পড়ছি, কিন্তু আমার এই কঠিন ভাষা এটা আমার মাথা ঢুকতেছে না ভাই, আমি এর কোনো মতে আমি বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার মতো করে বলেন, আমি তো বুঝাই দেবো। আমি তো দেখা যাচ্ছে আপনাদের কিন্তু হোমওয়ার্ক শেষে আমি কিন্তু চেষ্টা করি যে আমার মতো করে আপনাদেরকে যেন বোঝানো যায়। কোনো কনফিউশন থাকলে সেটা নিয়ে প্রশ্ন করার জন্য কিন্তু আমি সময় দেই, তাই না? তো এটা নিয়ে আসলে চিন্তার কিছু নেই। ওকে, আপনি আপনার মতো করে বলেন। স্প্যামিং হচ্ছে ইলেকট্রনিক বার্তা প্রেরণ ব্যবস্থা সমূহ ব্যবহার করে পাঠানো একটি অবাঞ্ছিত বার্তা, বিশেষত বিজ্ঞাপন পাঠাতে বা একই সাইডে বারবার মেসেজ পাঠাতে এটা করা হয়ে থাকে। বা নয় যেটা বলছিল এই ওটাই। আচ্ছা, সবাই হচ্ছে স্প্যামিং এবং অ্যানালাইটিক নিয়ে কি রিসার্চ করেছেন? আচ্ছা, আর কে কে আছেন আমাদের সাথে? তানজিল ভাই, আবু রায়হান ভাই, নাজমুল সাকিব ভাই, বাকিরা সবাই বলেন তো কি অবস্থা, বুঝতে পারছেন কিনা মূল থিম? আমি চাচ্ছি না যে হচ্ছে গুগলের কপি পেস্ট এরকম না, নিজের থেকে বলতে পারবেন এরকম কে আছেন? যে ওদের ভাষা বাদ, নিজের মতো করে এক লাইনে শেষ করে দেন। অ্যানালাইটিক কি এক লাইনে শেষ করে দেন, স্প্যামিং কি এক লাইনে শেষ করে দেন, এরকম করে একটু বলেন তো কেউ। ভাই আমার মনে হয় কি বুঝতে পারছে কি জানি না, আপনি অ্যানালাইটিকটা বুঝতে পারছে একদম ভালোভাবে, কিন্তু স্প্যামিংটা বুঝতে পারেন না, আপনি বুঝাই দেন। আচ্ছা, রিসার্চ করেন নাই রনক ভাই, আবু রায়হান ভাই, নাজমুল সাকিব ভাই, সুমাইয়া ইসলাম, আপনি রিসার্চ করেন নাই? জি ভাইয়া করছি, কিন্তু ওরকম ভাবে বেশি করা হয় না, অল্প একটু করছি। আচ্ছা, কিছু বুঝতে পারছেন? বুঝতে পারছেন আপনি কিছু? জি না ভাইয়া, পুরোটা বুঝিনি।
ভালোভাবে। নাজমুল সাকিব ভাই, জি ভাইয়া গুগলে সার্চ দিয়ে পড়লাম বাট নোটটা করা হয় নাই। আর বুঝছি বাট অত ভালোভাবে বুঝি নাই আর কি ওইভাবে বলার মতন। আচ্ছা ইন্টারনেটে স্প্যামিং বিষয়টা বলি। যদিও আমরা এখন অন পেজ অপটিমাইজেশনের মধ্যে আছি, তাই না? আমরা কিওয়ার্ড রিসার্চ করছিলাম, এই বিষয় নিয়েই আমরা ছিলাম। তো সবল ভাই, আমরা যখনই যাচ্ছি, সবল ভাই, হ্যাঁ সাব্বির ভাই কিছু বললেন? আজকে তো ভিডিও রেকর্ড হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ রেকর্ড আপনি হচ্ছে। পুরাটা করেন, কালকে আমি আজকে আবার দেখতে লাগে আমি প্রবলেম দেখছিলাম যে কোনটা হোমওয়ার্ক দিলেন। ও আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে। বিষয় হচ্ছে যখন আমরা এসইও উপযোগী একটা পোস্ট লিখতে যাব, মনে করেন আমার ওয়েবসাইটের মতো করে ইন্সপায়ার হলো। ইন্সপায়ার হওয়ার পরে সাব্বির ভাই চিন্তা করছে যে স্বপন ভাইয়ের মতো করে সেম একটা ওয়েবসাইট তৈরি করব। স্প্যামিং বিষয়টা হচ্ছে মানুষকে বিরক্ত করা, এক কথায় মানুষকে বিরক্তিকর। আপনি যেটা চাচ্ছেন না বা আপনাকে একটা লোভনীয় কোনো কিছু সেন্ড করলাম, তাতে আপনি অ্যাট্রাকটিভ হলেন। ধরে নেন এরকম যে আমি আপনাকে বলেছি যে ভাই আপনি হচ্ছে এই কোর্স করেন, এই কোর্স মানে করলে আপনাকে 5 লাখ টাকা দেওয়া হবে বা 10 লাখ টাকা দেওয়া হবে, এরকম মনে করেন একটা লোভনীয় বিষয় দেখানোর পরে এখানে এসে দেখছেন আপনি কিছুই শিখতে পারতেছেন না, জাস্ট আমি আপনাকে অযথাই বলেছিলাম স্প্যামিং। যদি বাস্তব জীবনে ভাবেন, তার মানে বাস্তব জীবনে হ্যাঁ স্প্যাম মানে হচ্ছে একটা আননোন অ্যাডভার্টাইজ এরকম একটা অ্যাড, আননোন রাইট, অ্যাড। এরকমই যেটা লোভনীয়, মানুষকে ফাঁদে ফেলে বা ঝুঁকির দিকে নিয়ে চলে যায়। আচ্ছা হ্যাঁ, যদি বাস্তব জীবনে হয়, এই যে অনেকে আছে না জ্যোতিষী হাত দেখে, এই দেখে ওই দেখে বলে দিচ্ছে এই আংটি ব্যবহার করলে আগামী 10 দিন পরে আপনি লাখপতি হয়ে যাবেন, এরকমটা এটাও একটা স্প্যামিং বাস্তব জীবনে যদি আমরা ধরি। এখন ইন্টারনেটে স্প্যামিংটা কেমন হয়? আচ্ছা ইন্টারনেটে মনে করেন আপনি এয়ারটেল সিম ব্যবহার করছেন, এয়ারটেল সিম আপনাকে দিনে 25টা মেসেজ করে যে এই অফার নাও, ওই অফার নাও। এটা যদি আপনি বোরিং ফিল করেন, সেটাও একটা স্প্যামিং। এখন আপনার মেল অ্যাড্রেস, আমরা যেমন ফোন নাম্বারকে অনেক প্রায়োরিটি দিই, তাই না? কিন্তু বাহিরের কান্ট্রিতে এরকম হয় কি, ফোন নাম্বারের চাইতে তারা একটা ইমেল ব্যবহার করে যেটার মাধ্যমে সবকিছু মেনটেন করে থাকে। সো ইমেলকে অনেক বেশি ওরা প্রায়োরিটি দেয়। তো এখন আপনি ওকে হচ্ছে বারবার মেল করে যাচ্ছেন যে আমার ওয়েবসাইটে আসো, প্রোডাক্ট কিনো, বা যে কোনো কিছু হতে পারে, এনি কাইন্ড, যে কোনো সার্ভিস নিয়ে তাকে মেসেজ করেই যাচ্ছেন। সেটা তার কাঙ্ক্ষিত না, তার ব্যক্তি যে বিষয় একটা হতে পারে না, মানুষের জন্য কমন একটা খবর হতে পারে। ধরেন আপনি একজনকে মেসেজে নিউজ পাঠাইছেন, এটা কিন্তু যদি ভ্যালিড নিউজ হয় তাহলে সবার জন্য কিন্তু এটা ঠিক আছে, এটা স্প্যাম হিসেবে কাউন্ট হবে না। তাতে যদি সে বোরিংও ফিল করে, দেখা যাচ্ছে আপনি দেশের উপর ভিত্তি করে একটা নিউজ পাঠাইছেন, সে যদি বোর ফিল করে কিন্তু সেটা স্প্যাম হচ্ছে না। যখন আপনি তাকে বলতেছেন একটা লোভনীয় কিছু বলে যে এটা এসে খরচ করো বা সে বাই করো আমার প্রোডাক্টটা ই করো, তখন এটা মেলের ক্ষেত্রে স্প্যাম হয়ে যাচ্ছে। এখন ইন্টারনেটে কিভাবে হতে পারে? জয়নাল আবেদিন ভাইয়ের প্রথম দিকে উদাহরণ দিতাম যে মধু যদি উনি মনে করেন পেজে সেল করতে চাচ্ছে, যে পেজের মাধ্যমে মধু সেল করে যাচ্ছে, এটা কিন্তু খুব টপ একটা বিষয় হয়ে দাঁড়াইছে এখন, আপনারা জানেন কিনা। আমার এক ছোট ভাই আছে, একসাথে অনেকদিন ফ্রিল্যান্সিং করেছি, অনেক আগের ব্যাপার যদিও। সে এখন শুধুমাত্র এই মধু সেল করে মান্থলি অনেক টাকা, হিউজ টাকা আর্ন করতেছে, 50-60 হাজার টাকা আর্ন করতেছে একটা পেজের মাধ্যমে। শুধুমাত্র একটা পুঁজি কি জানেন? পুঁজি হচ্ছে একটা ফেসবুক পেজ আর সাথে হচ্ছে বুস্ট, মানে ফেসবুক পেজে অ্যাড রান করে বাইরে। তবে প্রোডাক্ট গুলো ভালো, মধু, তারপরে হচ্ছে গুড়, এই যেটা হচ্ছে আপনার আখের রস দিয়ে যেটা তৈরি করে এই গুড়। তো এরকম কিছু চিন্তা ভাবনা থাকতে হবে। উনি ফ্রিল্যান্সিং করেছে, এই দিক থেকে যখন ডিজিটাল মার্কেটিংটা ভালোভাবে বুঝতে পারছে কিভাবে গ্রো করতে হয়। পুঁজি কিন্তু এইটাই, একটা পেজ আর হচ্ছে মধু আর গুড়, এটা দিয়েও ভালো আর্নিং করতেছে। তো যেটা বোঝাতে চাচ্ছিলাম স্প্যামিং কি করে হতে পারে ইন্টারনেটের ক্ষেত্রে, সেটা হচ্ছে মনে করেন এখন আবিদিন ভাই তো চাচ্ছে যে এই মধুটা সেল করবে, কিন্তু ভাই
আমি তো অপুর কাছ থেকে অলরেডি মধু কিনি। জয়নাল আবেদিন ভাই কি করতেছে, আমাকে লোভ দেখাচ্ছে, কিন্তু অপুর চাইতে মধুর কোয়ালিটি হচ্ছে আবেদিন ভাইটা আমরা ধরে নিলাম খারাপ। বারবার আমাকে মেসেজ দিয়ে যাচ্ছে দাম কম বা হচ্ছে বেটার কোয়ালিটি এরকম বলতেছে। এটা একটা স্প্যামিং। এই যে আমাকে বারবার বিভিন্ন পন্থায় চাচ্ছে যে ওইদিকে আমি যেন কনভার্ট হয়ে যাই, এটাও একটা স্প্যামিং এর দিকে চলে যাচ্ছে। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ। এখন আবার আবু রায়হান ভাই করেছে কি, মাঝখান থেকে জয়নাল আবেদিন ভাইয়ের বিজনেস দেখছে যে হ্যাঁ এখানে তো জয়নাল আবেদিন ভাই ভালো বিজনেস করতেছে, উনার পেজে যায় কমেন্ট করে আসছে যে এরকম সিমিলার বিজনেসের ধারণা যদি কেউ পেতে চাও আমি তাকে এরকম বিজনেস রান করাই দিব। হ্যাঁ, আমি একটা কোর্স খুলেছি, মনে করেন আবু রায়হান ভাই একটা কোর্স খুলেছে যারা অনলাইনে বিজনেস করতে চায়। ওই জয়নাল আবেদিন ভাইয়ের পেজে যে কমেন্ট করে আসছে যদি এরকম সিমিলার বিজনেস করতে চাও বা শিখতে চাও আমার কাছে চলে আসো। বিজনেসের ক্ষতি করে অন্যকে লোভ দেখাচ্ছে, এটা কিন্তু তার কাছে যে সে বেনিফিট নিচ্ছে, আবু রায়হান ভাই তার কাছে যে বেনিফিট নিচ্ছে, এটা হবে ব্লগ মিডিয়ার ক্ষেত্রে স্প্যামিং। মোবাইলের স্প্যামিং তো আমি উদাহরণ দিলাম যে ব্যবহার করে থাকেন, দেখবেন দিনে 20-50টা মেসেজ দিয়ে যাচ্ছে যেটা আপনার প্রয়োজন না, এটাও একটা স্প্যামিং। অপারেটর ব্যবহার করছেন, তাদের তো শর্ত মেনেই আপনি অপারেটর ব্যবহার করছেন। এক্ষেত্রে স্প্যামিং এর প্রায়োরিটিটা অতটা পাবে না, কিন্তু ইন্টারনেটের ক্ষেত্রে যদি হয় এই আবু রায়হান ভাইয়ের কমেন্টটা কিন্তু স্প্যামিং এ চলে যাবে। এরকম ক্ষেত্রে বিশেষে লোভনীয় যত কথা আছে এগুলো হচ্ছে স্প্যামিং। অ্যানালাইটিক পরের টপিক ছিল হচ্ছে আমাদের অ্যানালাইটিক। আচ্ছা, অ্যানালাইটিকে যাওয়ার আগে আমি যেভাবে বললাম স্প্যামিং নিয়ে কোনো কোশ্চেন আছে কারো? স্প্যামিং আছে ভাইয়া, এই স্প্যামিংটা হ্যান্ডেলিং করে কে? এই সিস্টেমগুলো কারা আসলে করে অ্যাকচুয়ালি? আপনি, আমি। ও আচ্ছা, এটা হতে পারে আপনি আমার মতো রোবটও হতে পারে। এই যে একটা কথা চলে আসছিল রবিন শেখরিক ভাইয়ের মধ্যে, যে স্লাইডের মধ্যে প্রেজেন্টেশনটা তৈরি করেছেন, ওখানে লেখা ছিল কিছুটা যে রোবোটিক্স অ্যানসার করতেছে, তাই না? এখন কথা হচ্ছে, মনে করেন আমি একটা ওয়েবসাইট খুলেছি, ওয়েবসাইটের ভেতরে ওয়েবসাইটটা ভ্যালিড, এটা ভ্যালিড যদি আমি ওর ভেতরে 50টা পেজ রেখেছি, যে আপনাকে ক্লিক করতে হবে এক এক করে, একটার পরে একটা, তারপরে আরেকটা, তারপরে একটা, এইভাবে, বা কোশ্চিনের অ্যান্সার করতে হবে, যেটা প্রত্যেকটা কোশ্চিন সেম অ্যান্সার করতে হবে। তো এই অ্যান্সার যদি কেউ করে তাকে আমি $1 দেব। আমি ধরে নিচ্ছি $1 দেব। তো যতবার আপনি অ্যান্সার করবেন ততবার $1 করে দেব। এরকম হলো। এক্ষেত্রে তখন আপনি কি করলেন, আপনি মনে করেন একজন হচ্ছে ওয়েব ডেভেলপার, তো আপনি কম্পিউটারে এমন কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে দিলেন যে ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আপনার হয়ে রোবোটিক সিস্টেমে আমার ওয়েবসাইটে এসে কোনো ব্যক্তি সত্তা সে না। এটা উদাহরণের ক্ষেত্রে ব্যবহার করতেছি, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ক্ষেত্র বিশেষে আলাদা হবে। তো ব্যক্তি সে না, করতেছে কি আমার ওয়েবসাইটে এসে 50টা পেজে এসে প্রত্যেকটাই ওপেন করে $1 করে নিয়ে যাচ্ছে। এই যে সে ব্যক্তি না হয়ে একটা রোবোটিক্স বা একটা প্রোগ্রামের মাধ্যম দিয়ে সেটাকে হ্যান্ডেল করলো, এটা একটা স্প্যামিং। বা মনে করে নেন আমি আমার পেজে, আমাদের যখন আমরা পেজ সোশ্যাল মিডিয়াতে আসবো তখন এই বিষয়গুলো আপনারা দেখতে পাবেন, আমি আমার পেজে দিতে পারি কিভাবে, এটা হচ্ছে অটোমেটিক্যালি মেসেজিং সিস্টেম। আপনি যে প্রশ্নটা করবেন আমার পেজ আপনাকে অটোমেটিক্যালি রোবটের মতো অ্যান্সার করবে, কিন্তু যেটা যদি ভ্যালিড অ্যান্সার হয় সেটা হবে আপনাকে লোভ দেখানোর জন্য এমন কিছু সেটা আমি সেট করে রেখেছি, সেটা স্প্যামিং হবে। এখন আমি বলে রেখেছি আমার ওয়েবসাইটে বলে রেখেছি বা পেজে বলে রেখেছি যে দিন-রাত 24 ঘন্টা আমরা নিজের থেকে আমরা অ্যান্সার করি আপনাদেরকে করি বা সাপোর্ট দিয়ে থাকি। আপনি আমার ওয়েবসাইটে এসে যখনই আপনি প্রশ্ন করলেন স্বপন ভাই এটার প্রয়োজন, এখন রোবট অ্যান্সার দিচ্ছে, এটা তো হবে না। আপনি প্রশ্ন করছেন একটা, অ্যান্সার করছে ধরেন আরেকটা, বা ওইটাই করছে, আপনি ঠিকঠাক মতো অ্যান্সার পাচ্ছেন না, ওটা একটা স্প্যামিং এর মধ্যে পড়ে যাচ্ছে। হ্যান্ডেল করে তখন দেখা যাচ্ছে সেটা কি আমি সেট করে রেখেছি, দ্যাটস ওয়াই কিন্তু অটোমেটিক্যালি
দিচ্ছে। তো হ্যান্ডেলের ক্ষেত্রে যদি বলেন সেটা আমরা নিজেরাই করি, বিজনেস পারপাসে হয়ে থাকে। বিভিন্ন কোম্পানির যখন আপনারা আসলে মার্কেট প্লেসে আসবেন তখন বুঝতে পারবেন যে আসলে ক্লায়েন্টের কাজ করতে গেলেও দেখবেন অনেক সময় এই ধরনের কাজের ক্ষেত্রে আপনারা পড়ে যাবেন। এই freelancer.com এ স্প্যামিং চলে। হ্যাঁ, একটা টিমই আছে যারা চায় যে নতুন যারা ফ্রিল্যান্সার তাদেরকে বিপদে ফেলার জন্য, এরকম হয়। মার্কেট প্লেসে আসলে আপনারা এটা বুঝতে পারবেন স্প্যামিং সম্পর্কে। ওকে, স্প্যামিং নিয়ে আর কোনো কোশ্চেন? স্প্যাম আমাদের কাছে যে পৌঁছাবে না এমন কোনো বন্ধ করার কোনো সিস্টেম আছে? জায়গা থেকে সম্ভব না। এখন আপনি চাইলেও কিন্তু আপনার এই যে মোবাইলের ক্ষেত্রে আমি উদাহরণ দিই, সেটা মনে করেন আপনার মোবাইলে এয়ারটেল করে। এখন এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, সেই নাম্বার গুলোকে কিন্তু ব্লক করে রাখতে পারেন। যেন ব্লক করে রাখলে ব্লকের ফোন মেসেজ এবং হচ্ছে ফোন নাম্বার দুইটাকেই ব্লক করে রাখতে পারবেন। আমি ব্যক্তিগতভাবে যেটা করি সেটা উদাহরণ দিই, যেটা হচ্ছে এয়ারটেলের স্পেসিফিক একটা নাম্বার থেকে প্রতিদিন আমাকে অফার দেয়। আমি ওই নাম্বারকেই ব্লক করে রাখছি যেন আমাকে মেসেজই করতে না পারে। এটা আপনি ব্যক্তিগত দিক থেকে যখন আপনি বুঝতে পারবেন যে এটা স্প্যাম। কোম্পানি থেকেও মানে এয়ারটেল সার্ভিস সেন্টার থেকেও মানে বন্ধ করা যায় একবারে দিলে, মানে আর কোনো অফারের কোনো এসএমএস আসবে না, এরকম প্রত্যেকটা অপারেটরেই আছে। আচ্ছা, কিন্তু অনেক সময় এরকম হয়ে থাকে, এটা তো মোবাইলের ক্ষেত্রে হলো, কিন্তু ক্ষেত্র বিশেষে কিন্তু এই কথাটা সবসময় প্রযোজ্য হবে না। হ্যাঁ, এখন ইন্টারনেটে যে আপনি কোথাও মনে করেন আমার পেজে যদি আপনি হাই লেখেন, আমি হ্যালো সেট আপ করে রাখছি রোবট, সে কিন্তু আপনাকে অ্যান্সার করবেই। এই ক্ষেত্রে আপনার বোরিং লাগতেই পারে। এখন আপনাকে এটা কিভাবে বন্ধ করতে পারি, আপনি আমাকে মেসেজ করবেন না, এটা এখন বুঝে নিতে হবে আপনাকে। ক্ষেত্র বিশেষে আলাদা আলাদা হবে আবরাহান ভাই। আর কোনো কোশ্চেন? না ভাইয়া, ওকে। ওকে, তো আমরা এরপরে যাব হচ্ছে গুগল অ্যানালাইটিক নিয়ে রিসার্চের জন্য বলেছিলাম। গুগল অ্যানালাইটিক হচ্ছে এমন একটা সিস্টেম যেটা আমাদের ফ্রিতে আমরা ইউজ করতে পারি। সিস্টেমটা কি, আমরা তো এসইও করব, যে কোনো একটা ওয়েবসাইটের জন্য আমরা এসইও করতে যাচ্ছি। তো ওয়েবসাইটের জন্য যখন এসইও করব, আমার ওয়েবসাইটটা আসলে কারা দেখছে আগ্রহ থাকবে বা দেখতে হবে, আমাকে জাস্টিফাই করতে হবে যে আমার ওয়েবসাইটে ভিজিটটা করতেছে কোন পারসন, কোন দেশ থেকে লোক আসতেছে, কে ক্লিক করতেছে এবং পেজে কতক্ষণ থাকছে, যারা থাকছে তারা কি ফিমেল না মেল, তাদের বয়স কেমন, এই বিষয়গুলো জাস্টিফাই করার জন্য আমার যেহেতু ওয়েবসাইটটা আমার, গুগল আমাকে এত সুন্দর একটা টুলস, সেটা ফ্রিতে অ্যানালাইটিক যদি আমরা সেট করে নিতে পারি, ঠিক আছে। এবং প্রত্যেকটা পেজ, আমার ওয়েবসাইটে অনেকগুলো পেজ থাকতে পারে, তো প্রত্যেকটা পেজে সে কতক্ষণ থাকছে, বা এটা কি বাউন্স হয়ে যাচ্ছে কিনা। বাউন্সের বিষয়টা কি আমি একটু বলি। বাউন্সটা হচ্ছে আপনি মনে করেন আমার ওয়েবসাইটে আসলেন, এটা যে কোনো জায়গায় হয়তো মানে ক্লিক লেগে চলে আসছে, আপনি সাথে সাথে কেটে দিয়ে দেন কোন ওয়েবসাইটে চলে আসি, এরকম বোরিং ফিল করে আপনি চলে গেলেন। এটাকে গুগল ভেবে নেয় হচ্ছে বাউন্স করেছেন, মানে আপনি ভ্যালিড ভিজিটর না, বা আপনার ভালো লাগে নাই, কোনো তথ্য পান নাই, চলে গেছেন, এটাকে বাউন্স হিসাবে কাউন্ট করে ফেলে। এই বিষয়টা হচ্ছে কারা ড্রপ হয়ে চলে যাচ্ছে বা কারা এসে কতক্ষণ কত মিনিট ভিউ করছে আপনার ওয়েবসাইট থেকে, আসলে কি এসে অন্য কোনো পেজে গিয়েছে পড়ার জন্য। হ্যাঁ, দেখা যাচ্ছে একটা পোস্ট ভালো লেগেছে, সেটা কি ওপেন করে দেখেছে কিনা, এই সমস্ত বিষয়, অর্থাৎ আপনার অডিয়েন্স সম্পর্কে রাইট নাও আপনার ওয়েবসাইট কয়জন দেখছে, এখন বর্তমানে আপনার ওয়েবসাইটে কতজন ভিজিটর আছে এবং কোন কোন দেশ থেকে আছে, তারা কে, এরকম ভাবে জাস্টিফাই করার জন্য টুলসটা আছে, সেটা হচ্ছে আমাদের গুগল অ্যানালাইটিক টুলস। এটা খুব পাওয়ারফুল একটা টুলস এবং মানে ওয়েবসাইটে ব্যবহৃত একটা টুলস। এটা খুবই চমৎকার। যখন আমরা আমাদের ওয়েবসাইটেও সেট করে দেখাবো তখন আপনারাও বুঝতে পারবেন যে আসলে কোন সেকশন থেকে কিভাবে দেখবো। কাজ ছিল। তো আমি বলেছিলাম আজকে আপনাদের একটা ইম্পর্টেন্ট ক্লাস হবে, সেটা হচ্ছে আমরা এসইও নিয়ে বিভিন্ন টুলস দেখেছি, কিওয়ার্ড রিভ্যালুয়ার, কিওয়ার্ড প্ল্যানার, এরপরে দেখেছি নেল পেটাল, আর কি দেখেছি, এগুলোই তাই না? জি ভাইয়া। ওকে, আজকে আমরা অলরাউন্ডার একটা টুলস দেখব। অলরাউন্ডার কেন বললাম, তো এই টুলস এর মাধ্যমে আপনারা
এসইওর যে কোনো ধরনের অন পেজ অপটিমাইজেশনের জন্য, অর্থাৎ কন্টেন্ট রেডি। আমি বলেছিলাম যে এসইও উপযোগী পোস্ট লিখতে হয়। আপনার ওয়েবসাইটে আপনি যা ইচ্ছা তাই লিখবেন, হ্যাঁ, এটা হবে না। অর্থাৎ ইন্টারনেটে যে তথ্য আগে অলরেডি লিখেছে একজন, সেইটাকে আপনি কপি করে নিয়ে এসে আপনার ওয়েবসাইটে পোস্ট করে বলছেন এখন এটা সার্চ ইঞ্জিনে আসবে, এরকম ভাবলে ধারণা ভুল। আপনাকে অবশ্যই ইউনিক হতে হবে, আপনার নিজের মতো করে লিখতে হবে, তার সাথে কোনো মিল থাকা যাবে না। একই তথ্য লিখবেন, কিন্তু এই 10 জনকে, এখানে যা 14 জন আছেন অলরেডি, এই 14 জনকে যদি আমি একটা টপিক দেই, প্রত্যেকের স্লাইডে একদম হুবহু কথা কিন্তু থাকবে না যদি আপনারা কপিরাইট না করেন, যদি নিজের বুদ্ধি থেকে নিজে থেকে লিখেন। যদি 5 লাইন করে লিখতে বলি, 5 লাইনের হুবহু কারোর সাথে মিলবে না, হয় কারো 1 লাইন আগে আছে, কারো 1 লাইন পরে আছে, তাই না? এরকম হবে না? বিষয়টা ঠিক গুগলও এইভাবেই জাস্টিফাই করে। তো যদি আপনি কপিরাইট করেন, তাহলে এটা কপিরাইট হিসেবেই থাকবে, আপনার সার্চ ইঞ্জিনে কখনোই আসবে না। আচ্ছা, টুলসটা হচ্ছে অলরাউন্ডার কেন? এই যে এসইও উপযোগী পোস্ট করার জন্য আপনার কন্টেন্টটা, অর্থাৎ আপনি যা লিখেছেন, এটা কোনো ওয়েবসাইটের সাথে ম্যাচিং করে যাচ্ছে কিনা, এই সমস্ত বিষয় থেকে, বা গ্রামারলি কোনো প্রবলেম আছে কিনা। অবশ্যই আমরা তো ওয়েবসাইটে ইংলিশে লিখবো, তো যখন আমরা ইংলিশে লিখতে যাব এটাতে কোনো প্রবলেম আছে কিনা, সমস্ত আরো অনেক হিউজ, আপনাদের যখন আমি দেখাবো তখন আপনি বুঝতে পারবেন যে এখানে কি কি টুলস আছে। হ্যাঁ, সমস্ত বিষয় আপনি আগে থেকে জাস্টিফাই করার পরে আপনি ওয়েবসাইটে পোস্ট করতে পারবেন। এজন্য বললাম এটা হচ্ছে অলরাউন্ডার টুলস। তো চলে যাই আমরা হচ্ছে সেই টুলসটা দেখার জন্য। আচ্ছা, আজকে আমাদের সাথে সাব্বির ভাই জয়েন করেছেন। সাব্বির ভাই, কি অবস্থা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ। ওই বাকিদের সাথে কথা বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আচ্ছা, ক্লাস কেমন চলছে? আলহামদুলিল্লাহ খুব ভালো চলছে। যাক আলহামদুলিল্লাহ। তো সবাই রেগুলার ক্লাস করতেছেন তো নাকি? জি ভাইয়া। হ্যাঁ, রেগুলার ক্লাস করেন আর মনোযোগ দিয়ে ক্লাসগুলো করেন, অ্যাচিভ করতে পারবেন। হ্যাঁ, আমাদের ট্রেনার স্বপন ভাই উনি খুবই অত্যন্ত ভালোভাবেই আপনাদের ইনশাল্লাহ ট্রেনিং করাচ্ছে এবং করাবে আশা করি। তো সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো করেন এবং বাড়িতে বেশি বেশি প্র্যাকটিস করবেন। ওকে? জি ভাইয়া। আচ্ছা, আপনাদের কততম ক্লাস চলতেছে এটা? 9তম। ওকে, ঠিক আছে, তাহলে ক্লাস করেন ভালোভাবে আর ভালো থাকবেন সবাই। ধন্যবাদ স্বপন ভাই। সাব্বির ভাই। ওকে, হ্যাঁ, কন্টিনিউ করছি ভাই। তো দেখেন, আমি আপনাদের মিটের চ্যাট বক্সে একটা ওয়েবসাইটের লিংক দিয়েছি, সেটার নাম হচ্ছে smallseotools.com। ঠিক আছে, আমি স্ক্রিনে আপনারা সবাই মেবি ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন। এই টুলস যার মাধ্যমে আমরা সবকিছু এসইওর জন্য আমাদের ওয়েবসাইটে কি প্রয়োজন, যখন পোস্ট করতে যাব কন্টেন্ট কিভাবে রেডি করতে পারি, কিভাবে জাস্টিফাই করতে পারি, সমস্ত টুলস গুলো আছে। যেমন হচ্ছে এখানে প্রথম হেডলাইনটা আছে হচ্ছে টেক্সট এন্ড কন্টেন্ট। আমি জাস্ট ওয়েবসাইটকে পরিচয় করাই দিব, দেন আমি প্রত্যেকটা টুলসের ব্যবহার শিখাবো। ঠিক আছে, তো আমরা প্রথমে একটু পরিচিত হই। এই ওয়েবসাইটটা হচ্ছে যদিও পেইড, তবে আমরা ফ্রিতে অনেক কিছু করতে পারবো। ভার্সন আছে পেইড, ঠিক আছে। তো ফ্রিতে যেগুলো করা যাবে এগুলো আমাদের জন্য এনাফ, হ্যাঁ, শিখার জন্য এনাফ। তো আমরা দেখতে পাচ্ছি এখানে রেজিস্ট্রেশন করার জন্য জায়গা আছে, লগ ইন করার জায়গা আছে, যদিও আমার এখানে রেজিস্ট্রেশন করা মানে লগ ইন অবস্থায় এখন নেই, যার কারণে আমাকে রেজিস্ট্রেশন করতে বলছে। তো আমাদের প্রথম হেডিং দেখতে পাচ্ছি আমরা টেক্সট এন্ড কন্টেন্ট, তার মানে এর নিচে যতগুলো টুলস এই অবধি, মানে ডিজাইন স্টুডিওর আগ পর্যন্ত যতগুলো টুলস এখানে আছে সেগুলো হচ্ছে কন্টেন্ট নিয়ে। আমি অলরেডি কন্টেন্ট কি আপনাদেরকে বলেছি,
তারপরে কোনো কনফিউশন আছে? কন্টেন্ট কি? কারো কোনো কনফিউশন আছে এটা নিয়ে? ওকে, নেই। কন্টেন্ট অর্থাৎ আমরা ওয়েবসাইটে যেগুলো লেখা পোস্ট করব সেগুলো হচ্ছে আমাদের কন্টেন্ট, তাই না? দেখেন এখানে অনেকগুলো টুলস আছে, আমি জাস্ট হেডিং এর সাথে এগুলোকে একটু দেখাই যাই, তারপরে আমরা রেজিস্টার করব। এরপরে ডিজাইন স্টুডিও আছে, অর্থাৎ যারা ওয়েবসাইট ডিজাইন করতে চায় তাদের জন্য দেখা যাচ্ছে লোগোর প্রয়োজন হতে পারে। তো যদিও এগুলো হচ্ছে গ্রাফিক্স ডিজাইনারের কাজ, এছাড়া রিসাম বিল্ডার আছে, এগুলো দিয়ে এটা দিয়ে হচ্ছে আপনার সিভি, হ্যাঁ আমরা তো সিভি বলে থাকি, সিভি কে ডিজাইন করতে পারবো, আরো অনেক কিছু আছে। যাই হোক, এরপরে ইমেজ এডিটর টুলস, আমি এই জন্য এটাকে অলরাউন্ডার বলছি। হ্যাঁ, দেখেন কন্টেন্ট আছে, এরপরে ডিজাইনের কাজ করতে পারবেন, ইমেজ এডিটরের জন্য অনেক টুলস আছে এখানে, আমরা প্রত্যেক মানে ম্যাক্সিমাম কাজগুলো আমরা এখান থেকে করে নিতে পারবো। এরপরে দেখেন কিওয়ার্ড টুলস, অর্থাৎ আমরা যে কিওয়ার্ড রিসার্চ নিয়ে এতদিন অনেক টুলস দেখেছি, তাই না? এটা হচ্ছে অলরাউন্ডার টুলস, আপনি কিওয়ার্ডের কি দেখতে চান, মানে সবকিছু আছে এখানে, সবকিছু, অনেক বেশি কিছু আছে এখানে। এরপরে ব্যাকলিংক টুলস, যদিও আপনারা এই পর্যন্ত আসেননি, তারপরে ব্যাকলিংক এর সংজ্ঞাটা যেহেতু জানেন এই জন্য দেখাচ্ছি। দেখেন ব্যাকলিংক টুলস আছে, এর নিচে অনেক টুলস। এরপরে ওয়েবসাইট ম্যানেজমেন্ট টুলস, এসইও স্কোর কেমন হচ্ছে, এই যে ওয়েবসাইট এসইও স্কোর চেকার, এটা দিয়ে আমরা স্কোর দেখতে পারবো। এরপরে ওয়েবসাইট ট্র্যাকিং টুলস, অনেক অনেক আছে এগুলো, প্রক্সি টুলস, ডোমেন টুলস, মেটা ট্যাগ টুলস, পাসওয়ার্ড ম্যানেজমেন্ট টুলস, মানে অনেকেই স্ট্রং পাসওয়ার্ড খুঁজে পায় না, দেখা যাচ্ছে অনেক কিছু আছে এরকম বিষয়ে টুলস এখানে ধারণা দেব। অনলাইন পিডিএফ টুলস, চাইতে অনেক ডেভেলপমেন্ট টুলস, ইউনিক কনভার্টার ইউনিট, অর্থাৎ এই যে আমাদের কেজির মাপের যে বিষয়গুলো থাকে এগুলো আমরা হচ্ছে এগুলো কনভার্ট করতে পারবো। বিভিন্ন টাইমার কনভার্ট আছে, পাওয়ার কনভার্ট আছে, স্পিড কনভার্টার আছে, ভলিউম কনভার্টার আছে, অনেক কিছু আছে এখানে। বায়োনারির দেখেন কনভারসেশনাল টুলস গুলো আছে, বিভিন্ন আমাদের ম্যাথের কাজগুলো করে দিতে পারবে, আরো অনেক কিছু আছে, অনলাইন ক্যালকুলেটর আছে। ওকে, এই পর্যন্তই আমাদের হেডিং ছিল। তো আজকে তো আসলে এটা নিয়ে যদি ক্লাস করি 20টা ক্লাস নেওয়া সম্ভব। তো আমাদের অল্প সময়ের মধ্যেই যেন আমরা একটু বেশি কিছু বুঝে নিতে পারি, এটার জন্য প্রিপেয়ার্ড হন। আর যেটুকু ক্লাস করব অবশ্যই একটু মনোযোগী হবেন। তো ফার্স্ট আমরা এটাতে কি করব, আজকে আমরা এটাতে রেজিস্ট্রেশন করে কয়েকটা টুলস সম্পর্কে পরিচিত হব। আর এই আমি বলছি সেটা হচ্ছে এই টুলস এর উপরে যে পিএইচডি করতে পারবে আমাদের ক্লাসে, সে হবে এসইও এর বস। তাহলে ভাবেন এই টুলসে আপনাকে কতটুকু এফোর্ট দিতে হবে। যদি ঠিকঠাক মতো এফোর্ট এটার উপরে দিতে পারেন আপনারা, প্রত্যেকটা টুলস নিয়ে একটু ঘাটাঘাটি করা, একটু দেখানো। আমি দেখেন ক্লাসের মধ্যে কিন্তু এই যে আমি যদি মনে করি, আমি চাইলেও কিন্তু পারবো না যে সবগুলো টুলস সম্পর্কে, এটা কিন্তু আমি হোমওয়ার্ক দিব। এখন যদি আপনি হোমওয়ার্ক কমপ্লিট না করেন, আর্নের আশায় বসে থাকেন, এটা কিন্তু পসিবল না। সো আজকের ক্লাসটায় মনোযোগী থাকবেন এবং নেক্সট যে হোমওয়ার্কটা দিব নিজ গুণে সেটা খুবই ভালোভাবে করবেন। ওকে, তো আজকে আমরা এটাতে রেজিস্টার করব। আমরা রেজিস্টারে ক্লিক করছি। তো এখানে আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে, ফার্স্ট নেম এবং ইমেল অ্যাড্রেস দিতে হবে। আমরা একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি এখানে। মেল সাইন ইন করা নাই, আচ্ছা দেখি আমরা এটা দিয়ে করতে পারি কিনা। আমরা জাস্ট একটা নাম সিলেক্ট করেছি, একটা জিমেল দিয়েছি এবং নিচে আমাদেরকে এখানে মানে স্মল এসইও টুলস এ
পরবর্তীতে লগ ইন করার জন্য যে পাসওয়ার্ডটা লাগবে সেটা সেট আপ করে দিচ্ছি। এছাড়াও দেখেন নিচে আমাদের দুইটা অপশন আছে, সেটা হচ্ছে কানেক্ট উইথ ফেসবুক, মানে আপনি ফেসবুকে যদি এই ব্রাউজারে লগ ইন অবস্থায় থাকেন তাহলে আপনি এখানে ক্লিক করলে যেতে পারবেন। আরেকটা আছে, এটা হচ্ছে কানেক্ট উইথ গুগল, এখানে ক্লিক করলে আপনার ব্রাউজারে যেগুলো সাইন ইন করা জিমেল অ্যাকাউন্ট আছে সেগুলো আপনার কাছে শো করবে, আপনি ক্লিকের মাধ্যমে রেজিস্টার করতে পারেন। আমি জাস্ট এইভাবে ফর্ম ফিল আপ করে দেন রেজিস্টার নাওতে ক্লিক করছি। আমাদের কি ওগুলো দিয়ে কানেক্ট করা কি ঠিক হবে কিনা? ফেসবুক দিয়ে কানেক্ট করা আমি ইগনোর করতেই বলবো, আসলে সাধারণত কেউ করে না, তবে জিমেল এর মাধ্যমে আপনি আসতে পারেন, কোনো সমস্যা নেই। ভাইয়া কানেক্ট উইথ গুগল তো এটা শর্টকাট ভালোই না? আমি তো হ্যাঁ এটাই এটা ভালো। হ্যাঁ আমি তো হ্যাঁ এটাই করি। ওকে। তো দেখেন এখানে আমাকে বলছে, ধন্যবাদ জানাইছে এবং বলছে যে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, অ্যাক্টিভ করার জন্য আমার ইমেল অ্যাড্রেসটা চেক করার জন্য বলছে। তো আমি আমার জিমেল অ্যাড্রেসের ইনবক্সে চলে যাচ্ছি। তো দেখেন স্মল এসইও টুলস থেকে আমার একটা মেল আসছে, আমি এটাকে ওপেন করছি এবং ভেরিফাই মেলতে ক্লিক করলে আমাদের ভেরিফিকেশন হয়ে যাবে। আমি আগের ট্যাবটা কেটে দিচ্ছি যেটা স্মল এসইও টুলসে ছিলাম। তো দেখেন এবার বলছে অ্যাকাউন্ট অ্যাক্টিভ, আমরা লগ ইন করে নিব। লগ ইনে ক্লিক করছি। দিয়ে লগ ইন করছি। দেখেন আমার অ্যাকাউন্টের অবস্থা কি সেটা আমাদেরকে লগ ইন করার পরে বলে দিচ্ছে। অ্যাকাউন্ট ফুল নেম দেখাচ্ছে, ইমেল অ্যাড্রেস, আমার অ্যাকাউন্টের স্ট্যাটাস এখনো অ্যাক্টিভ আছে, মেম্বারশিপ যেটা, অর্থাৎ আমি যেটা বলেছিলাম আপনাদেরকে যে এটা একটা পেইড টুলস। তো আমরা যেটাতে আছি সেটা হচ্ছে ফ্রিতে তাদের কিছু ফিচার ব্যবহার করা যাবে। অলরেডি এরকম টুলস আমরা দেখেছি, যেমন নেল পেডাল, কিওয়ার্ড রিভলভার, এগুলো হচ্ছে আমাদের পেইড টুলস, কিন্তু ফ্রিতে কিছু ফিচার ব্যবহার করতে দেয়, এই হচ্ছে বিষয়। ওকে, তো আমরা অ্যাকাউন্ট সেকশন থেকে আবার চলে যাব স্মল এসইও টুলস এর হোম পেজে। আজকে আমরা একটু কন্টেন্ট নিয়ে কাজ করব। কন্টেন্ট নিয়ে কি ধরনের কাজ করব? প্রথমে যে টুলসটা আছে আমরা একটু এটাই চেক করব। হ্যাঁ, তো এটা চেক করার জন্য আগে আমাকে বুঝতে হবে যে যে টুলস নিয়ে কাজ করছি সেই টুলসটার আসলে মূল কাজ কি এবং এটা কি মিনিং করে। আমরা এটা দেখতে পাচ্ছি প্লাগারিজম চেকার। তো প্লাগারিজম আমি তো জানি না প্লাগারিজমটা কি, তো এটা চেক করে বা কি হবে, তাই না? এটা তো জানতে হবে আগে। প্লাগারিজমটা হচ্ছে এটা একটা ইউনিক পার্সেন্টেন্স বলতে পারেন। ইউনিক পার্সেন্টেন্স কেমন? আমি এখন এই যে জ্যাকেট নিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি যে জ্যাকেটের অ্যাড চলছে, তাই না? আমি দেখেন এটাকে কপি করি। জ্যাকেট নিয়ে অনেক কিছু লেখা আছে এখানে, দেখেন আমরা এই ওয়েবসাইটে চলে যাব। আচ্ছা, যে কোনো একটা জ্যাকেটকে আমরা একটু ওপেন করব।
এই যে একটা টাইটেল দেয়া আছে তাই না, এটা টাইটেল দেয়া আছে এবং এটা কি সাইজ, প্রাইস কত, ফ্রি শিপিং এরকম লেখা আছে, ওয়ার্ল্ড ওয়াইড দেয়া যাবে। প্রোডাক্ট ডিসক্রিপশনটা আমাদের দরকার, একটু চেক করব প্রোডাক্ট ডিসক্রিপশন আছে কিনা। আচ্ছা, এই ওয়েবসাইটটাতে আমাদের তেমন কোনো তথ্য নেই জ্যাকেট সম্পর্কে। আচ্ছা, আমরা একটু অ্যামাজনেই যদি যাই, অ্যামাজনে আমরা জ্যাকেট লিখে সার্চ করছি। এবং একটা প্রোডাক্ট ওপেন করলাম। দেখেন এইখানে কি আছে, এই প্রোডাক্টের একটা টাইটেল আছে, একটা প্রাইস দেয়া আছে, টোটাল কস্ট কেমন হবে সে সম্পর্কে বলা আছে, এবং এইটার যে ফিচার এটা কি দিয়ে তৈরি হয়েছে, হ্যাঁ, কালার কি নিব এখান থেকে আমরা চুজ করতে পারবো, এবং এটার ফিচার সম্পর্কে কিন্তু বলা হয়েছে। এই প্রোডাক্টের ডিটেলস বলা হয়েছে, দেখেন নিচে প্রোডাক্ট ডিসক্রিপশন, তাই না, যে এটা কোন কাপড় দিয়ে তৈরি হয়েছে বা এটার গুণাগুণ সম্পর্কে বলা হয়েছে। এই জ্যাকেটটা আসলে কেমন শীতকে কাভার দিতে পারে হয়তো সে সম্পর্কেও লেখা আছে। এখন আমিও সেম জ্যাকেটের বিজনেস করতে যাচ্ছি, কিন্তু অ্যামাজন তো অলরেডি জ্যাকেট সম্পর্কে এরকম কথা লিখে রেখেছে, এই যে এরকম একটা টাইটেল সে ব্যবহার করেছে, এরকম একটা ডিসক্রিপশন দিয়েছে। আমি চাচ্ছি আমার জ্যাকেট গুলো সেল করার জন্য আমি যদি এখন অ্যামাজনের এই সেম কথা নিয়ে যে আমার ওয়েবসাইটে ব্যবহার করি, সেটা হবে হচ্ছে কপিরাইট। তো আমি তো এটা অটোমেটিক্যালি বুঝতে পারবো না, দেখা যাচ্ছে দুই একটা কথা ঘুরায় ফিরায় লিখে পোস্ট করে দিলাম, তাহলে কি হচ্ছে সেটা কপিরাইট আসলেই ধরছে কিনা সেই বিষয়টাও আমি কনফিউশন থাকছি। তো এই কনফিউশন দূর করার জন্য প্লাগরিজমটা চেক করতে পারি। আমরা যে কোনো একটা কন্টেন্ট আমরা নিতে পারি, সেটা জ্যাকেট সম্পর্কে হোক, এনি কাইন্ড প্রোডাক্ট হতে পারে, আপনার যে বিষয়ের উপরে লিখতে আপনি আগ্রহী ঠিক হচ্ছে কিনা এবং কত পার্সেন্ট প্লাগরিজম আমাদের দরকার, সেটা হচ্ছে 70% মিনিমাম। 70-এর উপরে হলে সেটা আমাদের ইউজেবল, বা 70 হলে আমরা ইউজ করতে পারবো। যত পার্সেন্ট ইউনিক হবে সেই পার্সেন্টের উপর ভিত্তি করে আমরা আমাদের ওয়েবসাইটে আসলে এটা ইউজ করতে পারবো। প্লাগরিজমটা হচ্ছে ইউনিকের একটা পার্সেন্টেজ, অর্থাৎ যেটা 70% হবে প্লাগরিজম চেক করে সেটা আমরা ব্যবহার করতে পারবো। যদি তার কম হয় তাহলে এটা আমাদের এসইওর জন্য ক্ষতিকারক, এটাকে কপিরাইট হিসেবে কাউন্ট করবে গুগল। আশা করি প্লাগরিজম সম্পর্কে বুঝতে পেরেছেন। এখানে যদি এই টাইটেল এবং এই ডিসক্রিপশন আমরা ব্যবহার করি তাহলে এখানে প্লাগরিজম অনেকটা কম আসবে। দেখেন আমি এখানে প্লাগরিজমে একটু যাই, এই টুলসটা একটু ব্যবহার করে দেখি। তো এটা হচ্ছে আমাদের প্লাগরিজম চেকার টুলস। নিচে যে বক্সটা দেখছেন এখানে আমাদেরকে বলছে যে কপি পেস্ট করে দেওয়ার জন্য এই বক্সের ভিতরে, ঠিক আছে। আমরা কি ওটাকে কপি করেছিলাম? হ্যাঁ করেছি। আমি টাইটেলটাও দিয়ে দিই একটু। আমি চাচ্ছি জ্যাকেট বিক্রি করার জন্য আমার মাথায় আইডিয়া আসছে না, আমি এখন হচ্ছে গুগলে এসে বা অ্যামাজনে এসে ইচ্ছা মতো কপি পেস্ট করতেছি যে কথাগুলো ব্যবহার করেছে, আমিও চাচ্ছি এই কথাগুলো ব্যবহার করতে। এখন দেখেন আমি এই বক্সে পেস্ট করে আমি চেক করে নিতে পারবো যে আসলে এই কথাগুলো আমার ওয়েবসাইটে যদি পোস্ট করি তাহলে এসইওর জন্য কোনো ক্ষতি হবে কিনা, আমার ওয়েবসাইটটা কপিরাইট ধরবে কিনা। ঠিক আছে, এটা এক ধরনের স্প্যামিং এর ক্ষেত্রেও বলতে পারেন, হ্যাঁ, যে আমি আসলে কাউকে স্প্যাম করছি কিনা। তো এটা এই বক্সে পেস্ট করার পরে আমরা জাস্ট চেক প্লাগরিজম এটাতে ক্লিক করব।
ওকে, তো এটা আমাদের ফ্রি। সো অনেক সময় এটা আমাদেরকে নিয়ে একটু মজা নেবে। হ্যাঁ, দেখেন এই মুহূর্তে যেরকমটা নিচ্ছে, যে কাজ করছে না, যখন এটা কাজ করবে তখন এখানে মাঝখানে একটু দেখাবে। আচ্ছা, এই ফাঁকে আপনারা যতক্ষণ আমারটা একটু সময় নিতে পারে, হ্যাঁ, তো এই ফাঁকে আপনারা সবাই এটাতে স্মল এসইও টুলস এর যে ওয়েবসাইট আছে, এখানে আপনারা সবাই হচ্ছে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলেন। ভাইয়া আমি একটা করছি, আমার 100% প্লাগেরিজম দেখাচ্ছে। গুড। এটা কি কপি পেস্ট করেছিলেন? ফুল কপি পেস্ট। তারপরে 100% দেখাচ্ছে, তার মানে হচ্ছে আমরা ওটা হ্যাঁ ভাইয়া আমাদেরটাও দেখা যাচ্ছে। কত পার্সেন্ট দেখাচ্ছে? 100%ই দেখাচ্ছে। ওই যাদেরটা কাজ করছে তারা একটু স্ক্রিন শেয়ার করেন। শেয়ারটা অফ করে দিচ্ছি। আপনি একটু, রনক ভাই আপনি আসেন। ভাই আমি তো ফোন থেকে ক্লাস করতেছি আর পিসি থেকে কাজ করতেছি, আমি তাহলে পিসি তে কানেক্ট করে। পিসি থেকে কানেক্ট করে স্ক্রিন শেয়ার করেন। ওকে। এই একটা প্রবলেমও আছে, সেটা হচ্ছে ফ্রি টুলস এর দেখা যাচ্ছে সবাইকে প্রবলেম করে না, মাঝে মাঝে এটা একটু সমস্যা হয়। হ্যাঁ, তো এটা একটু ভোগান্তি পোহাতে হবে, কাজ যেহেতু ফ্রিতে আমরা করে নিচ্ছি অনেক কিছু। একটা এখানে স্মল এস টুলস এ কিওয়ার্ডে তো আসেনি। আচ্ছা দেখেন, এটা প্লাগরিজম চেক করার পরে আপনাকে একটা রেজাল্ট দিয়েছে, একটু উপরে স্ক্রল করেন। রনক ভাই, যেখানে আপনি প্লাগরিজমের রেজাল্টটা দিয়েছে ওইখানে ক্লিক করেন, এটা করেন। জি ভাই। ভাই এখানে তো 100% প্লাগরিজম হয়েছে, ইউনিক হয় না, ইউনিক 0%। দেখেন নিচে স্ক্রল করেন। 100% প্লাগেরিজম বলছি। আচ্ছা, আপনি এই যে কপি পেস্ট করেছেন তো, ওদের ওয়েবসাইটটাও হচ্ছে, মানে যে ওয়েবসাইট থেকে কপি পেস্ট করেছেন ওই ওয়েবসাইটে এসইও করছে, অর্থাৎ গুগলের কাছে তাদের তথ্য সাবমিট করা আছে। এখন কথা হচ্ছে আমরা ঠিক সেই এটা নিতে পারবো, কন্টেন্টটা নিতে পারবো যেটা হচ্ছে ইউনিক হচ্ছে 70%। হ্যাঁ, হ্যাঁ ভাই। মানে প্লাগরিজম যদি
আপনার 100% তাকে নিতে পারবো না, ইউনিক হতে হবে 70%। সরি, আমি এরকম কথাটা তখন ওইভাবে বলার সময় মানে ইউনিকের পার্সেন্টেজটা হতে হবে 70, মিনিমাম 70। হ্যাঁ, আর হ্যাঁ মিনিমাম 70, আর উপরে যদি হয় তাহলে আমাদের ওয়েবসাইট ভালো। ঠিক আছে, এই যে এখানে হ্যাঁ রেজাল্ট যেটা আসছে এই যে এখানে, হ্যাঁ ওইটাই বললাম যে ভাই আমি ফুল কপি পেস্ট করছি, আমারটা 100% প্লাগরিজম আসছে। আমি এই যে অ্যামাজন থেকে ফুল কপি, মানে রেড হয়ে আছে। হ্যাঁ জি হ্যাঁ জি হ্যাঁ রেড হয়ে আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে বিষয় এসইওর জন্য। যখন আমরা কোনো ওয়েবসাইটে পোস্ট করব, অর্থাৎ ক্লায়েন্ট আপনাকে কাজ দিল, আমি বাস্তবতা দিয়ে বোঝাচ্ছি। দেখেন, মার্কেট প্লেসে যখন কাজ করতে যাবেন তখন আপনার সাথে কি ঘটবে সেটা আমি বলি। এটা হচ্ছে মার্কেট প্লেসে কাজ করতে গেলে ক্লায়েন্ট আপনাকে অযথাই একটা ওয়েবসাইট দিবে, সে কিভাবে ম্যানেজমেন্ট করছে না করছে, মানে সে কিন্তু তার মতো করে ওয়েবসাইট করছে, কপি পেস্ট করছে কিনা এটা কিন্তু আপনি জানেন না। কাজ নেয়ার আগে সাবধানতা অবলম্বন করতে হবে এগুলো। যদি আপনি এই ওয়েবসাইটটাকে জাজ করতেই না পারেন যে আসলে ক্লায়েন্ট আমাকে ফাঁকি দিচ্ছে কিনা, অর্থাৎ সে ইচ্ছা মতো উড়াধুরা পোস্ট করছে, মানুষের ওয়েবসাইট থেকে নিয়ে এসে পেস্ট করে জাস্ট আপনাকে দিয়ে বলছে এটাকে সার্চ ইঞ্জিনে নিয়ে আসো, সার্চ রেজাল্টে নিয়ে আসো গুগলে, এটা কিন্তু আমাদের পক্ষে পসিবল হবে না তখন। বা সে ওই কন্টেন্ট গুলো পরিবর্তন করতেও চায় না, নতুন পোস্টও করতে চাচ্ছে না, এর মাধ্যমে সে চলে আসছে, তখন কিন্তু আমাদের ক্ষেত্রে এই কাজগুলো কিন্তু করা যাবে না। ঠিক আছে, ওয়েবসাইটে মিনিমাম কয়টা পোস্ট থাকতে হবে বলেছিলাম, মনে আছে কার? এসইও করার জন্য আমাদের ওয়েবসাইটকে কিভাবে উপযুক্ত করতে হবে? মিনিমাম 5টা পোস্ট থাকতে হবে। আর যদি সেটা ই কমার্স সাইট হয় তাহলে কি বলেছিলাম? স্লাইড দেখাইছিলাম, ভুলে গেছেন আপনারা? যদি ই কমার্স ওয়েবসাইট হয়, যেমন অ্যামাজন, কি অ্যামাজন একটা ই কমার্স ওয়েবসাইট না? জি ভাই, ই কমার্স ওয়েবসাইট চেনেন না আপনারা? মাঝে মাঝে কথা বললেন, আমি একা একা কথা বলি তো কেমন কেমন লাগে। জি জি ভাই, অ্যামাজন ই কমার্স ওয়েবসাইট। ই কমার্স ওয়েবসাইট সবাই চিনেন? বাকিরা? হ্যাঁ ভাই আমি চিনি। ওকে, নয়ন ভাই বলেন তো ই কমার্স ওয়েবসাইট কোনগুলা, মানে কাকে বলতে পারি, এর সংজ্ঞা কি হবে? মানে ইলেকট্রনিক মার্কেটিং যাকে বলা হয় আর কি। ইলেকট্রনিক মানে আমরা ইন্টারনেট ব্রাউজ করে যে মার্কেটিংটা করি আর কি, অ্যানালগ না, ডিজিটাল সিস্টেম। না, এরকম না, হয় নাই। আর কে বলতে পারবেন? এই ই কমার্স ওয়েবসাইট কি বলতে পারবেন না আপনারা? আচ্ছা, আমি বলে দিচ্ছি। ই কমার্স ওয়েবসাইট হচ্ছে যেখানে পণ্য বিক্রি হয়, বুঝতে পারছেন? যে কোনো পণ্য বিক্রি হয়, আপনি তাকে পে করবেন, প্রোডাক্ট আপনাকে পৌঁছাবে ইন্টারনেটের মাধ্যমে। ওয়েবসাইটের মাধ্যম দিয়ে যে পণ্যগুলো বিক্রি করে, ক্রয় বিক্রয় হয় যে ওয়েবসাইটের মাধ্যম দিয়ে, সেগুলো হচ্ছে ই কমার্স ওয়েবসাইট। তো অ্যামাজন কি করে? অ্যামাজন হচ্ছে প্রোডাক্ট সেল করে, তাই না? এই পৃথিবীতে যত প্রোডাক্ট বিক্রি করার মতো ওয়েবসাইট আছে, মানে আপনি অর্ডার করতে পারবেন, এরকম যত ওয়েবসাইট আছে সেগুলোকে আমরা ই কমার্স ওয়েবসাইট নামে কল করব। ওকে, তো কোন টপিক থেকে আমরা ই কমার্স ওয়েবসাইট আসলাম? যদি ই কমার্স ওয়েবসাইট নিয়ে আমরা কাজ করি আর কি, সেক্ষেত্রে আচ্ছা, যদি ই কমার্স ওয়েবসাইট নিয়ে কাজ করি তাহলে প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকতে হবে, এখানে বিস্তারিত কথা লেখা থাকতে হবে। এই প্রোডাক্টের ওয়েট কত, ওই প্রোডাক্টের কালার কি, ওই প্রোডাক্ট ইউজ করলে গুণাগুণ কি, আমি কালো হয়ে যাব নাকি ফর্সা হব, সেই বিষয়টা। ঠিক আছে, সমস্ত বিষয় সম্পর্কে আলোচনা করা থাকতে হবে, লেখা থাকতে হবে ওই প্রোডাক্ট। এখন দেখা যাচ্ছে এমন একটা ওয়েবসাইটে আপনাকে এসইও করতে বলেছে, ক্লায়েন্ট কি করেছে, শুধুমাত্র টাইটেল দিছে, একটা প্রাইস দিছে, বা শুধুমাত্র প্রোডাক্টের নাম লিখেছে যে এটা হচ্ছে জ্যাকেটের দাম এত টাকা, কিন্তু প্রোডাক্ট সম্পর্কে বলে নাই যে এটা কোন সুতো দিয়ে তৈরি হয়েছে, এর ভেতরে তুলো আছে কিনা, বা এটা হচ্ছে ডুয়েল পার্ট কিনা, বিভিন্ন ফ্যাসিলিটি থাকে না জ্যাকেটের। হ্যাঁ, এটা কি কালার হতে পারে, এটার সাইজ কত, এটা কতটুকু শীতকে কন্ট্রোল করতে পারবে, আপনাকে কতটুকু কমফোর্টেবল ফিল করবেন, এটা সফট কিনা,
এই সম্পর্কে যে আলোচনা হয়ে থাকে এটা সম্পূর্ণভাবে আলোচনা থাকতে হবে। তাহলে আমাদের এসইও উপযোগী হওয়ার জন্য ওয়েবসাইটে কি 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 থাকতে হবে জানলাম, সেটা হচ্ছে মিনিমাম 5টা পোস্ট ই কমার্স ওয়েবসাইটের জন্য প্রোডাক্ট সম্পর্কে আলোচনা, এবং সেটা কিন্তু ইউনিক হতে হবে। আমরা প্লাগারিজম চেক করে কি বুঝলাম, যে এই টুলস এর মাধ্যমে আমরা প্লাগারিজম চেক করে 70% মিনিমাম যেটা হবে, আপনি মনে করেন এখন নিজের থেকে লিখেছেন, আপনি জ্যাকেট বিক্রি করতেছেন, কিন্তু যে দেখা যাচ্ছে এটা প্লাগারিজম চেক করে দেখেন যে 30%, মানে 30% ইউনিক হয়েছে, তাহলে আপনি আর ওটা ব্যবহার করতে পারবেন না। এখন প্রশ্ন আসতে পারে, ভাই আমি তো নিজের থেকে লিখেছি, এখন 30% হচ্ছে, আমি কি করতে পারি? এই কন্টেন্ট হচ্ছে, আমি প্রথম ক্লাসে বলেছিলাম, কন্টেন্ট হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর বস। ঠিক আছে, কন্টেন্ট কিং। যা কিছু করতে যাবেন এই ডিজিটাল মার্কেটিং এ যতগুলো পার্ট আছে, যা কিছু করতে যাবেন এখানে আপনাকে ফোকাস করবে হচ্ছে কন্টেন্ট। সো ডিজিটাল মার্কেটিং করতে হলে আপনাকে ফার্স্ট কন্টেন্ট রাইটার হতে হবে, ভালো মানে কন্টেন্ট লিখতে হবে। তখন আপনি কি করবেন, যদি 30% হয় আপনাকে আরো 5টা লাইন লিখতে হতে পারে, বা যে আগে যে লাইনটাই লিখেছিলেন এরকে ঘুরাই ফিরায় লিখতে হতে পারে, টাইটেলটাতে আরেকটু কথা অ্যাড করা লাগতে পারে। এই যে টেকনিক্যাল ভাবে আপনি সেটাকে ইউনিক করে নিচ্ছেন, এটাই হবে মানে এসইও ক্ষেত্রে অনেকে মনে করে যে ভাই টেকনিক্যাল কিছু কাজ করলে মনে হয়ে যায়। এই যে গুগল, আমরা হচ্ছে ওয়েবমাস্টার টুল সম্পর্কে জানলাম তাই না, যে গুগলের কাছে হচ্ছে ওয়েবসাইটটাকে সাবমিট করে দেবো, আমার সাইট ম্যাপ চিনাই দেবো, সে এসে তথ্য নেবে, হয়ে যাবে। কখনোই না। এসইও এখন অনেক কম্পিটিশনের জায়গায় চলে আসছে। তো আপনাকে অবশ্যই ভালো মানের কন্টেন্ট লিখতে হবে, তারপরে কিন্তু আপনি ভালো করে আপনার ওয়েবসাইটের জন্য এসইও করতে পারবেন। তো এরপরে আমাদের যে টুলসটা আছে আমরা এটা সম্পর্কে একটু দেখি। হ্যালো ভাইয়া, প্লাগারিজমের মানে কপি পেস্টের নিচে মানে 1000 ওয়ার্ড পাশে মানে পাশে মানে লিমিটেড ওয়ার্ড 1000 পাশে কাউন্ট হচ্ছে, মানে এটা এখানে কি মানে 1000 পার সার্চ, মানে প্রত্যেক সার্চে কি 1000 ওয়ার্ড এখানে দিতে হবে? না 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 না, আপনি যেটা পেস্ট করেছেন, আমি যে দেখেন আমি দেখাই, এখানে যদি আমি যে লেখাটা পেস্ট করব, সেই লেখার মধ্যে কতগুলো কিওয়ার্ড আছে, ওয়ার্ড আছে, সরি কিওয়ার্ড বলছি, এখানে যতগুলো ওয়ার্ড আছে সেই ওয়ার্ডের মধ্যে কতটুকু প্লাগারিজম চেক করতে পারছে বা ইউনিক হয়েছে, সেই কাউন্ট আপনাকে করে দিচ্ছে। আমারটাতে হচ্ছেই না এখন, খুবই। আপনাদের কারো এরকম প্রবলেম হচ্ছে? না ভাইয়া ঠিক আছে। তো এখানে পেস্ট করেন, পেস্ট করব। নিচে যান, চেক প্লাগারিজম, নিচে যান। আচ্ছা ভাইয়া নতুন জিমেইল 100% প্লাগারিজম, 0% ইউনিক, মানে আপনারটা বলতে পারেন পুরাটাই চুরি করা। আমার এটা এরকম আছে, মানে পুরাটাই চুরি করা, কোনো ইউনিক কিছু নাই। কারণ অ্যামাজন হচ্ছে এটা গুগলের কাছে আগে সাবমিট করে রাখছে। এখানে প্লাগারিজমে বুঝতে পারছে যে এটা গুগলের কাছে আগে সাবমিট করছে, এটা অন্য একটা ওয়েবসাইটের অ্যামাজনের, এটা চুরি করে নিয়ে এসে আমরা এখানে পেস্ট করে দিছি। আউট করে না, আপনার অন্য কিছু লিখতে হবে, সেক্ষেত্রে রেজাল্ট একটু আলাদা আসতে হবে। আউট করে দিলেও তো বাকি। আচ্ছা রনক ভাই, মাইক্রোফোন অন আছে, মেবি আপনি কথা বলছেন। আচ্ছা তানজিল ভাই, বললাম ভাই আমি আমার নতুন একটা জিমেইল খুলছি, তো ওইটা দিয়ে ইয়ে করলাম, রেজিস্ট্রেশন করলাম, বাট আপনার আমার জিমেইলে আসে নাই, কনফার্ম যে আসার কথা ওইটা আসে না। আচ্ছা যদি না আসে আপনি হচ্ছে দেখেন রিসেন্ড করার, মানে আবার সেন্ড করার জন্য মেবি জায়গা আছে, একটু চেক করে দেখেন, আপনি রিসেন্ড করতে পারবেন। ঠিক আছে, এরপরে দেখেন
স্ক্রিন অফ হয়ে গেছে না? এরপরে আমাদের যে টুলসটা আছে সেটা হচ্ছে আর্টিকেল রিরাইটার, তাই না? এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি আর্টিকেল রিরাইটার নামে একটা অপশন আছে। তো এটাকে কিভাবে ব্যবহার করতে পারি? এখন এটা হচ্ছে একটা চুরি বিদ্যা বলতে পারেন। কেমন চুরি বিদ্যা? আপনি হচ্ছে কপি করেছেন, যেমন আমরা অ্যামাজন থেকে এটা কপি করে দেখলাম যে অ্যামাজন থেকে যেটা আমরা কপি করছি সেটা হচ্ছে প্লাগরিজম 100% হচ্ছে, মানে ইউনিক হচ্ছে না, আমাদের লেখাটা ইউনিক হচ্ছে না। তাহলে এখন ইউনিক করার জন্য আমরা কি করতে পারি? আমার এই লেখাটাই দরকার, আমরা কি ইউনিক করে নিতে পারি। আচ্ছা, এটাকে আমরা কপি করছি। রিরাইটের ক্ষেত্রে এটা আপনাকে অনেকটা ইউনিক করে দিবে, মানে কথার অর্থটা একই রকম থাকবে, লেখাটাকে একটু ঘুরাই ফিরাই করে দিবে। দেখা যাচ্ছে একটা পোস্ট আপনি তৈরি করেছেন আপনার ওয়েবসাইটের জন্য, তো যখন আপনি এরকম হচ্ছে একটা লেখা তৈরি করলেন, সেটা প্লাগরিজম চেক করে দেখেন, নিজে থেকে লিখেছেন কিন্তু প্লাগরিজম চেক করে দেখলেন যে এটা ইউনিক হচ্ছে মাত্র 40%, তখন আপনি সেই লেখাটাকে কি করতে পারেন, এখানে হচ্ছে টেক্সট আকারে বা একটা বক্স থাকার কথা, দেখি আমরা এখানে বক্স আছে কিনা। হ্যাঁ, এখানে ক্লিক করলে আমরা সেই বক্সটা পাবো। আমি আরো কিছু লেখা নিচ্ছি এখান থেকে। প্রোডাক্টের যে ডিসক্রিপশনটা ছিল সেটা নিচ্ছি। এরপরে আর্টিকেল রিরাইটে ক্লিক করছি। আমারটা মেবি কাজ করবে না, আমার এটাতে খুবই প্রবলেম করছে। আপনারা আবার করেন যেটা আপনার হচ্ছে ইউনিক হয় নাই আর কি, যেটা আপনি এর আগে দেখলেন যে প্রবলেম হচ্ছে, প্লাগারিজম দেখাচ্ছে 100%, ওই লেখাটা আপনি রিরাইট করবেন। এখন রিরাইটটা হচ্ছে আপনাকে একটু ইউনিক করে দিবে। হ্যাঁ, ইউনিকের পার্সেন্টেজটা একটু বৃদ্ধি করে দিবে। এটা একটা চুরি বিদ্যা। অন্য ওয়েবসাইটকে আপনি কপি করতে পারবেন রিরাইটের মাধ্যমে। কথার অর্থ একই রকম থাকবে কিন্তু লেখাটা একটু এলোমেলো হবে। রনক ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, ঠিক আছে ভাই। ভাই রিরাইটে ক্লিক করব? নতুন করে দিছ? ভাই এখানে রনক ভাই, আমি মাইক্রোফোন অন না করে আপনাদের সাথে কথা বলে যাচ্ছিলাম। যাই হোক, বলছি যে কন্টেন্টটা আপনার প্লাগারিজম 100% দেখাইছিল সেই কন্টেন্টটাই আমরা রিরাইট করব। উপরে কপি করা আছে, ওটা পেস্ট করব কই? আচ্ছা, একটু নিচে স্ক্রল করেন, একটু নিচে ওই যে লেখা না পেস্ট কন্টেন্ট হেয়ার টু রিরাইট, ওইখানে ক্লিক করেন। ওইখানে, হ্যাঁ, ওই লেখার উপরে ক্লিক করেন। পেস্ট কন্টেন্ট হেয়ার টু রিরাইট যেখানে এইখানে ক্লিক করেন, বক্স চলে আসছে। এই বক্সে এখন আপনি সেই কন্টেন্টটা পেস্ট করেন।
ওকে, এই কন্টেন্টটাই আমাদের হচ্ছে 100% প্লাগরিজম ছিল, আমরা এটা এখন রিরাইট করব। ওকে, এটা পেস্ট করার পর নিচে দেখেন স্ক্রল করে রিরাইট নামে একটা অপশন আছে, বাটন আছে, রিরাইট এই বাটনে ক্লিক। হ্যাঁ, রিরাইট আর্টিকেল। দেখেন রিরাইট হলে এই যে এরকম স্ক্রিনে একটা দেখাবে। তো এটা রিরাইট হচ্ছে, প্রসেসিং এ আছে, ডান হয়ে গেলে আমাদেরকে দেখাবে। হ্যাঁ, 100% চলে আসছে। দেখেন নিচে রিরাইট হওয়ার পরে রেজাল্ট দিয়েছে, যেটা এখানে না, একটু উপরে বক্সে আমাদেরকে দেখাচ্ছে যেটা রেজাল্ট। হ্যাঁ, তো এই রেজাল্টটা এখন আমরা আবার ইউনিক চেক করব। ঠিক আছে, রিরাইট করলাম আমরা এই কন্টেন্টটাকে, মানে একটু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এটা এখন ফুল কপি করেন আবার রেজাল্টটা। মানে আগে আমরা যে লেখাটা পেস্ট করেছি সেই লেখা আর এই লেখার মধ্যে একটু ডিফারেন্স আছে। প্লাগরিজম চেক করব ভাই আবার। হ্যাঁ, এটার প্লাগরিজম চেক করবেন, দেখবো আমরা রিরাইট করে আমাদের কোনো ডেভেলপ হলো কিনা। হয়তো অল্প কিছু লেখা, তো এখানে খুব বেশি ডেভেলপ নাও হতে পারে। হ্যাঁ, তবে লেখার ইয়েটা বেশি হতো তাহলে হয়তো আমাদেরকে একটু বেশি দেখাতো প্লাগরিজমটা, ইউনিকের পার্সেন্টেজটা একটু বাড়তো। আপনার এটা তো প্রবলেম করছে? হ্যাঁ ভাইয়া, নিচ্ছে না। আচ্ছা, এই লেখাটা আপনি হচ্ছে কারো আমাদের চ্যাট বক্সে শেয়ার করে দেন, যে কন্টেন্ট আছে যারটাতে হচ্ছে সে একজন চেক করে জানাবেন। আমাদের ক্লাসের যে সবাই এই কন্টেন্টটা ইউনিক চেক করবেন, প্লাগরিজমটা চেক করবেন কত পার্সেন্ট হয়েছে। আমি দেখি, আমরা এর আগে আপনারটাতেই তো দেখেছিলাম যে এটা চ্যাট বক্স উপরে উপরে উপরে, এটা না ভাই? এই যে উপরে। আচ্ছা, যাদেরটাতে কাজ হচ্ছে সবাই এটা একটু চেক করেন তো প্লাগরিজম। আমরা এই কন্টেন্টেরই দেখেছিলাম এটা 100% প্লাগরিজম দেখাচ্ছিল। তো এখন বাকিরা একটু চেক করে জানান তো এটা কত পার্সেন্ট ইউনিক হয়েছে। কন্টেন্ট খুবই অল্প, তবে বেশি হলে ইউনিকের পার্সেন্টেজটা বেশি হতো। পঁচাত্তর পার্সেন্ট দেখাচ্ছে ভাই। আচ্ছা, 75, ইউনিক কত পার্সেন্ট? ইউনিক 25। গুড। দেখেন তাহলে বিষয়টা বুঝতে পারছেন সবাই? ঠিক আছে, 25% ইউনিক, 75% প্লাগরিজম, বুঝতে পারছি। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? যে কিছুটা হলো ইউনিক। আমরা হ্যাঁ, আমরা যদি আমাদের লেখায় কোনো প্রবলেম হয়, ধরেন আপনি লিখেছেন লেখার পরে প্লাগরিজম, তাহলে কি ওয়েবসাইটে পোস্ট করার আগে আমাদের কি কি করতে হচ্ছে এটা কন্টেন্টের পেছনে, সেটা অবশ্যই আমাদের চেক করে নিতে হবে। এটা তো হবে না ভাইয়া, না, ভাইয়া আমারটা 100% ইউনিক দেখাচ্ছে। 25% এটা আমাদের হবে না, ঠিক আছে, কিন্তু সেম কথাটাই কিছুক্ষণ আগে আমাদের ছিল হচ্ছে 100% প্লাগরিজম, 0% ইউনিক। কিন্তু আমরা যখন একটু রিরাইট করেছি এটাকে, মানে একটু লেখাটা ডিফারেন্স করেছি, ওই কথা আর এই কথার সাথে যখনই দেখছে যে মিলছে না, তখনই কিন্তু এটার আবার প্লাগরিজম হয়ে গেছে 75, ইউনিক হয়ে গেছে 25%। যদিও আমরা ওয়েবসাইটে ব্যবহার করতে পারবো না, কিন্তু যদি সেটা ডিরেক্টলি কপি পেস্ট না হতো, মানে কোনো ওয়েবসাইটের লেখাকে ডিরেক্টলি কপি পেস্ট না করে আপনি যদি কিছু লিখতেন, সেটা কিন্তু
প্লাগরিজমটা এত কম মানে কম বেশি হতো না। ভাইয়া তার মানে হচ্ছে ভাইয়া আমাদের সবাইকে একটা গুড কন্টেন্ট ক্রিয়েটর হতে হবে। রাইট, কন্টেন্ট হচ্ছে সবকিছুর বস। আপনি যে প্ল্যাটফর্মে, আমাদের যে 8টা টপিক আছে, যেইটাতে কাজ করেন, যেটারই আপনি বস হন না কেন, আপনাকে কন্টেন্ট ক্রিয়েটর হতে হবে। ওকে, অ্যাট্রাকটিভ কথার মাধ্যমে অনেক কিছু সম্ভব। আমরা আসলে দেখেন ইউটিউবের যদি উদাহরণ দিই, তাহলে আমরা ইউটিউবে সেই ভিডিওটাই হয়তো ক্লিক করি, ভিউ করি, যেটা থাম্বনেলটা একটু দেখতে সুন্দর, ভালো লাগতেছে, কি আছে ভিতরে, এরকম কি। এখন ভাইয়া কথা হচ্ছে আজকে তো আমার ফার্স্ট ক্লাস হলো শোন ভাই। সো ক্লাসে আমার সমস্যা হয়নি আল্লাহর রহমতে। সো ভাইয়া আমার এখন যেগুলা ক্লাস বাকি আছে আমি ওই ক্লাসকে ইউটিউবে দেখে নিবনি, নেক্সট ক্লাসে আপনি হেল্প করেন আমাদের। অবশ্যই অবশ্যই, আপনার যদি মানে দেখা যাচ্ছে ওই ক্লাসগুলোর ব্যাকআপের প্রয়োজন হয়, আমি আপনাকে স্পেশালি আলাদা সময় বের করে একটা ক্লাস নিতে হবে এই ক্লাসের বাইরে। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, আপনার প্রবলেম হলে সেটা আমাকে অবশ্যই আপনি জানাবেন আমাকে। আর যে কোনো প্রবলেমের জন্য যদি হেল্পের প্রয়োজন হয়, আমি যে গ্রুপে অ্যাড করে নিয়েছি, অবশ্যই সেখানে আপনি মেসেজ করবেন। আর আরেকটা কথা, সেটা হচ্ছে দেখা যাচ্ছে আপনাদের মধ্যে কারো একটা প্রবলেম, আমি ব্যক্তিগতভাবে আপনাদের সাজেস্ট করব ডিরেক্টলি আমাকে মেসেজ না করে সেই প্রবলেমটা আপনি গ্রুপে শেয়ার করেন। গ্রুপে যখন আপনি মেসেজ করবেন, ওই প্রবলেমের সলভ যখন আমি ওই গ্রুপেই অ্যান্সার করে দিব, বাকি সবাই আবার দেখবে যে আপনার একটা প্রবলেম হয়েছিল, সেই প্রবলেমটা এখানে সলভ হয়েছে এইভাবে। তাহলে কি হবে, বাকিদের যদি ওই সেম প্রবলেমটা থাকে তাহলে কিন্তু সলভ হয়ে যাবে। ঠিক আছে, যদিও পার্সোনালি আপনাকে অবশ্যই হেল্প করব, কিন্তু আমি চাই যে আপনারা গ্রুপে মেসেজ করেন। গ্রুপে মেসেজ করেন, একজনের সমস্যা হলে সবারই একটা রি-অ্যাডভাইস হয়ে যাবে আর কি, দ্যাটস ওয়াই। যদি জানাও থাকে তারপরে আবারও একটা রিভিশন হয়ে গেল আর কি। এক্স্যাক্টলি। তাহলে আপনারা কি এই রিরাইট এবং প্লাগরিজম সম্পর্কে মানে কোনো কোশ্চেন আছে কিনা, আপনাদের কনফিউশন হচ্ছে কিনা, ভাই এটা করে কি হবে বা না হবে, এই সম্পর্কে কোনো কনফিউশন আছে কিনা? আমরা কি বুঝতে পারছি আসলে প্লাগরিজম এবং রিরাইটটা? জি ভাইয়া, জি ভাইয়া বুঝতে পারছি আপনার প্লাগরিজম। কনফিউশন থাকলে আমি কিন্তু এটাকে মানে আবার ব্যাক করব না এটাতে। সো আচ্ছা ভাই, আমার একটা ছোট প্রশ্ন ছিল, এটা একটু মানে এসিআর ফুল মিনিংটা কি? মানে আমি তো একদম নিউ তো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, ইঞ্জিন অপটিমাইজেশন। আচ্ছা আচ্ছা, ও ওই যে আপনি ফার্স্ট ক্লাসে যেটা বলছিলেন, ফার্স্ট ক্লাস একদম। হ্যাঁ হ্যাঁ, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। হ্যাঁ ভাই মনে পড়ছে। ওকে, তো এইভাবে আমরা একটা কন্টেন্টকে রিরাইট করে একটু ইউনিক করে নিতে পারি যদি আপনার বিশেষ প্রয়োজন হয়। তবে আমি সাজেস্ট করব নিজের থেকে কন্টেন্ট লেখা। আপনার যদিও অন্যান্য ওয়েবসাইট গুলো দেখা যাচ্ছে কন্টেন্ট মানে বিভিন্ন ওয়েবসাইট, আপনার একটা নিশ নিয়ে কাজ করছেন, ওই নিশের উপর 5টা ওয়েবসাইটকে সিলেক্ট করলেন, করার পরে 5টা ওয়েবসাইট থেকে 10টা লাইন নিলেন, প্রত্যেকটা ওয়েবসাইট থেকে 2টা করে লাইন। ঠিক আছে, ডিফারেন্স নিয়ে চেক করতে পারেন। তবে অবশ্যই এই যে চুরি করাটাও কিন্তু ইউনিক হতে হবে। হ্যাঁ, আপনি কি লেভেলের চুরি করছেন এটাও কিন্তু প্লাগরিজম চেক করে নেবেন নিজেকে, যে আমার প্লাগরিজম কত % হচ্ছে, চেক করার পরে চুরি করতে হবে। তো ভাই আমরা কিন্তু এখানে কিন্তু আরেকটা কাজ করতে পারি, যেটা আপনি বললেন যে সুন্দর মতো চুরি করা। ধরেন আপনি ধরেন কোন একটা প্রোডাক্ট সেল দিবেন, আপনি আপনার ভাষায় বললেন, আমি সেই ভাষা ইউজ না করে আমি আপনার মিনিং ইউজ করলাম কিন্তু আমার ভাষায়। হ্যাঁ এটাই, হ্যাঁ গুড, এরকমই হতে হবে। হ্যাঁ এক্স্যাক্টলি, এরকম হতে হবে। আপনি যদি এরকমটাই হতে পারেন তাহলে শুধুমাত্র এখান থেকে না, যখন আমরা ফ্রি একটা ব্লগ আপনাদের ডিজাইন শেখাবো, অনেক কিছুই আছে আপনাদের। আমি ক্লাসের প্রথমেও আপনাদেরকে বলেছি, আমি ভালো হার্ড একটা টপিক আপনাদের সামনে, যদিও এটা আপনাদের নেয়ার জন্য খুব কষ্টকর হয়ে যাচ্ছে বা হবে আপনাদের এরকম, আমি বুঝতে পারছি যে এই প্রথমেই এসইও টপিকটা নিয়ে আসা আপনাদের জন্য হার্ড হয়েছে। আমি চাইলে নর্মাল কিছু বিষয় দিয়ে স্টার্ট করতে পারতাম, কিন্তু আমি এটাও বলেছি এই সাথে যে আপনাদের সাথে একটা চ্যালেঞ্জ নিয়েছি আমি নিজেকে। আমি চাই আমার ক্লাসে যে কয়জন আছে সবাইকে আমি 100%, এবং আমি যে একটা কমিউনিকেশন আপনাদের সাথে দিয়ে তারপরে এখানে অ্যাড হয়েছি, সেটা আমি 100% রাখবো। সো এই কারণে কিন্তু আমি আপনাদের পিছনে ব্যক্তিগত দিক থেকে হলেও চেষ্টা করছি একটু পরিশ্রম করার জন্য।
সো আমার সাথে আমি যদি আমাদের হচ্ছে গতকাল নাকি আজ আমাদের হচ্ছে ট্রেনারদের একটা ট্রেন আপ বলতে পারেন, হ্যাঁ, ট্রেনারদেরও একটু মাঝে মাঝে ট্রেন আপ করতে হয়। তো স্যার আজকে আমাদের যখন হচ্ছে কথা বলছিল, আমাদের যত ট্রেনার আছে সবাইকে নিয়ে স্যার আমাদেরকে একটা মিটিং করেছিল। আমাদেরকে দিয়ে আবার হচ্ছে যারা অ্যাফিলিয়েট মার্কেটিং অফিসার আছে তাদের সাথে কথা বলছিল। তো বিষয় হচ্ছে আমরা মানে তারা কিভাবে একটা স্টুডেন্টের সাথে কথা বলবে, আমাদের সার্ভিস হিসেবে কি কি থাকবে, তো তারা তো জানে না, যারা মার্কেটিং অফিসার তারা তো জানে না, তাদেরকে আমাদেরকে দিয়ে ট্রেনিং করাই নিল। স্যার যখন কথা বলছে তখন বলছিল যে একটা কথা, আমি যদি দৌড়াই তাহলে আমার সাথে অন্তত হাঁটতে হবে, ঠিক আছে, তাহলেই একটা গোলে পৌঁছানো সম্ভব। কথাটা এখনো মানে হঠাৎ করে মাথায় চলে আসলো। তো আসলে আমি যদি দৌড়াই আপনাদের কিন্তু আমার সাথে কিন্তু অবশ্যই হাঁটতে হবে। এখন যদি আপনি শুয়ে থাকেন অবভিয়াসলি আপনি পিছিয়ে পড়ে যাবেন এবং আপনাকে নিয়ে আমি সেই গোলে পৌঁছাতে পারবো না। আপনারাই সবকিছু ভাবতে হবে, আমার কথার উপর ডিফেন্স করে যে যতটুকু কাজ করবে সেটাই ফলাফল পাবেন। আর টিমমেটদের বলছি, টিমমেট কথা হচ্ছে এখানে যেভাবে শিখাচ্ছি, যে করে শিখছি, আমার ব্যাচের চাইতে আমি কিন্তু আশা রাখছি আপনাদের প্রতি আরো বেশি, ঠিক আছে? ওকে ভাইয়া, ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি ব্যাচে যতটুকু আশা করব তার চেয়ে দ্বিগুণ আশা করব আপনাদের কাছ থেকে, এবং এটার প্রতি মানে যখন আপনাদের ডিভাইডেড করব, আমি ডিভাইডেড করার পরে কিন্তু ফোর্স করব, হ্যাঁ, প্রিপেয়ার থাকবে, ঠিক আছে? আচ্ছা, আমাদের আরো কিছু টুলস দেখানো যেতে পারে, যদিও আজকে আমাদের টাইম প্রায় শেষের দিকে চলে আসছে। আমরা এই স্মল এসইও টুলস নিয়ে আরো দীর্ঘায়িত একটা ক্লাস করব, মানে নেক্সট ক্লাসগুলো আমাদের যত দূর যেতে পারি, যদি আরো 2-3টাও ক্লাস নেওয়ার প্রয়োজন হয় আমরা এটার উপরেই ক্লাস নিয়ে যাব, ঠিক আছে? যেহেতু এটা হচ্ছে অলরাউন্ডার টুলস এসইওর জন্য। এখন কথা হচ্ছে হোমওয়ার্ক কি হবে? হোমওয়ার্ক হবে হচ্ছে amazon.com। আমি একদম প্র্যাকটিক্যালি দেখাই দিই, তাহলে বুঝতে পারবেন যে হোমওয়ার্কটা কি হচ্ছে। সবাই ভিজিট করবেন। আমরা যে ওয়েবসাইটটা আপনাদের জন্য রেখেছি, যে আমি বলেছি যে একটা ওয়েবসাইট নিয়ে আপনাদের সাথে সেটা সার্চ ইঞ্জিনে নিয়ে আসবো এবং দেখবো এটা কি পরিমাণে আমরা নিয়ে যেতে পারি, কতদূর নিয়ে যেতে পারি, এসইও করে দেখাবো প্র্যাকটিক্যালি। তো amazon.com এ আসলাম। এখানে দেখেন ছোট একটা আইকন আছে, অল লেখা আছে, নিচের তীর চিহ্ন একটা আইকন আছে। এখানে ক্লিক করলে অনেকগুলো ক্যাটাগরি আছে, এখানে দেখেন। এর উপরে ক্লিক যদি করি তাহলে আমাকে এই সমস্ত প্রোডাক্টগুলোই আমাকে দেখাবে। যদি আমি এখানে ইলেকট্রিক্স এর উপরে ক্লিক করি, দেখেন কি হয়। এখন সার্চ বক্সে এখানে ক্লিক করব, এখানে ইলেকট্রিক সিলেক্ট করে দিয়েছি এবং সার্চে ইলেকট্রিক প্রোডাক্টগুলো আসবে। দেখেন এটা একটা ক্যাটাগরি, এটার আবার সাব ক্যাটাগরি আছে, সাব ক্যাটাগরির আবার সাব ক্যাটাগরি আছে। দেখেন ইলেকট্রিক তো অনেক প্রোডাক্ট হয়, যেমন এই যে চার্জার আছে, এরপরে সাউন্ড সিস্টেম আছে, অনেক হিউজ কিছু আছে, রিমোট আছে, ব্যাটারি আছে। কথা হচ্ছে আরো অনেক কিছু আছে, মোবাইল ফোনও একটা ইলেকট্রিক ডিভাইস। তো আমি এখানে ক্যামেরা আছে, ক্যামেরাতে ক্লিক করলাম। দেখেন ক্যামেরা সম্পর্কিত যে বিষয়গুলো আছে, অনেক রকমের আইটেমের ক্যামেরা কিন্তু আমাকে দেখাচ্ছে, ক্যামেরা এবং ফটো যেটা বিষয়টা আসছে। যে কোনো একটা ক্যাটাগরি এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। মনে করেন আপনি আর্ট সিলেক্ট করে নিলেন, বিউটি সিলেক্ট করে নিতে, বেবি সিলেক্ট করতে পারেন, বিউটি সিলেক্ট করতে পারেন, বুক, কম্পিউটার, যে কোনো একটা টপিক এর উপরে প্রত্যেককে আলাদা আলাদা ভাবে একটা কন্টেন্ট লিখতে হবে। এখন বিষয় হচ্ছে কেমন কন্টেন্ট লিখবো, এটাকে অলরাউন্ডার কন্টেন্ট হতে হবে। আপনি জাস্ট একটা ক্যামেরার উপরে লিখবেন না, ক্যামেরা 5টা ক্যামেরা হতে পারে, 5টা ক্যামেরা সম্পর্কে দিতে পারেন, 10টা ক্যামেরা হতে পারে, 10টা ক্যামেরার ডিফারেন্স সম্পর্কে আপনি বলবেন, ঠিক আছে? এরকম একটা আমাদের ওয়েবসাইটে পোস্ট করে দেখাবো, এসইও উপযোগী পোস্ট। আমি আবারও বলছি, অবশ্যই এসইও উপযোগী পোস্ট।
এসিও উপযোগী পোস্ট করার জন্য আপনারা জানেন কি ধরনের একটা কিওয়ার্ড ভিত্তিক, নোট করে নেন সবাই, কিওয়ার্ড ভিত্তিক একটা টাইটেল হতে হবে, একটা ডিসক্রিপশন থাকতে হবে। আচ্ছা, পিকচারের যে বিষয়টা সেটা হচ্ছে আমরা যে কোনো একটা পিকচার হয়তো পরবর্তীতে আমাদের নেক্সট ক্লাসে শিখাই দেবো যে পিকচার কিভাবে রেডি করতে হবে। আপনারা আগে কন্টেন্টটা রেডি করেন। কন্টেন্টটা রেডি করার পরে অবশ্যই সেটা চেক করবেন এটার প্লাগরিজমটা কত। ততক্ষণ পর্যন্ত আপনার কন্টেন্ট রেডি না যতক্ষণ পর্যন্ত 70% ইউনিক হচ্ছে। বুঝতে পারছেন? তখনই কমপ্লিট হবে যখন আপনার কন্টেন্টটা 70% ইউনিক হবে। যে কোনো একটা ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করবেন, ওই টপিকের উপরে আপনাকে কন্টেন্ট লিখতে হবে। এখন আপনি যদি বুক সিলেক্ট করেন তাহলে দেখেন, আমরা যদি সার্চ করি, আপনাকে থিঙ্ক করতে হবে আমি বই সম্পর্কে লিখছি। এখন 10টা বই নিয়ে আপনি এরকম হতে পারে টপ 10 বুকস, হ্যাঁ, এখন এটা এরকম একটা টাইটেল দিলেন, প্রত্যেকটা বই সম্পর্কে যে 10টা বই আছে এই 10টা বই সম্পর্কে লিখতে হবে। প্রথম বই সম্পর্কে আপনি লিখলেন, দ্বিতীয় বই সম্পর্কে লিখলেন, তৃতীয় বই সম্পর্কে লিখলেন, এটার কি গুণাগুণ, ওটার কি সম্পর্কিত। আপনি এখন এটা কন্টেন্ট চুরি করে করবেন নাকি নিজের থেকে লিখে করবেন, এটা হচ্ছে আপনার দায়িত্ব। আমার মনে হয় সবচাইতে এটাই বেটার হবে। ক্যাটাগরি ওয়াইজ যে প্রোডাক্টটা আপনি সিলেক্ট করছেন, বেবি, এই বেবির যে কোনো হচ্ছে 10টা প্রোডাক্ট সম্পর্কে, টপ 10 বেবিস প্রোডাক্ট, ঠিক আছে, নিয়ে ওই 10টা প্রোডাক্ট সম্পর্কে আপনি পোস্ট তৈরি করবেন। পোস্ট হবে একটা, কিন্তু কন্টেন্ট হবে অনেক বড়, ঠিক আছে। অর্থাৎ ওই যাকে যে কিওয়ার্ড টপিকটা দিচ্ছি সেটাই হবে এক একটা কিওয়ার্ড। বুঝতে পারছেন? এই কিওয়ার্ডের উপর ডিফেন্স করে আমরা সার্চ ইঞ্জিনে আসবো। যদি আমি যে ওয়েবসাইট আপনাদের জন্য প্র্যাকটিসের জন্য করেছি সেটা কিন্তু tunerproduct.com, অর্থাৎ এখানে আমরা ই-কমার্স ওয়েবসাইট করব। ই-কমার্স ওয়েবসাইটে আমাদের সব ধরনের প্রোডাক্ট থাকবে। এটার মাধ্যমে আমরা অ্যাফিলিয়েট শিখবো। অ্যাফিলিয়েট থেকে যদি আমাদের এখানে কোনো প্রফিট আমরা নিয়ে আসতে পারি তাহলে আপনাদের কিন্তু ক্লাসে প্র্যাকটিক্যাল আমি বলেছি আপনাদের একটা টিম করে দেব, ঠিক আছে, যে টিমের মাধ্যমে আরো ইন ফিউচার অনেক প্ল্যান আছে। সেটা হচ্ছে আপনাদের কাজের উপরে, এটা আপনাদের কাজের উপরে ডিফেন্স করবে যে আপনি কতটুকু আপনি কাজ করবেন না। ওকে, কিক আউট। আপনি আমার টিমে আপনি থাকলেই যে শুধুমাত্র হবে এছাড়া হবে না, এরকম কোনো কিছু না। আপনি এখানে জাস্ট একটা সুযোগ পাচ্ছেন, সেটা আপনার ক্যারিয়ারকে ডেভেলপ করার জন্য, ঠিক আছে। তো অনেক প্ল্যান আছে, সেই প্ল্যানিং এর মধ্যে থাকবেন শুধুমাত্র আপনাদের কাজের উপর ডিফেন্স করে, ঠিক আছে। আপনারা কাজ করবেন, অগ্রসর হতে পারবেন, কাজ করবেন না, পিছায় থাকবেন। ইম্পর্টেন্ট কথা যেটার জন্য অ্যামাজনে ভিজিট করেছি সেটা হচ্ছে প্রত্যেকে এখান থেকে ডিফারেন্স ক্যাটাগরি সিলেক্ট করবেন। এখন কথা হচ্ছে পরবর্তীতে ক্লাসের বাইরে যে যদি চুজ করেন তাহলে কিন্তু একজনই হয়তো দেখা যাচ্ছে কিংবা 2-3 জন একই ক্যাটাগরি হয়ে যেতে পারে। ক্লাসে আপনারা একটু মেসেজ করেন যে যে ক্যাটাগরিতে কমফোর্টেবল ফিল করছেন সেই ক্যাটাগরিটা আমাদের চ্যাট বক্সে আপনি লিখে দেন। আপনারা কে কোন টপিকে চুজ করছেন সেটা চ্যাট বক্সে লিখেন এখনই ক্লাসে থাকা অবস্থায়। আমি চ্যাট বক্স ওপেন করে রেখেছি, মেসেজ করেন সবাই। আপনাদেরকে অবশ্যই কন্টেন্ট লিখতে হবে, কিওয়ার্ড আলাদা রাখতে হবে। আমি পোস্ট করতে যে দেখাবো, আমরা যে আপনারা কালকে কন্টেন্ট রেডি করলে সেটা পোস্ট করব এমনটা না। হ্যাঁ, কিভাবে ওয়েবসাইটে পোস্ট করতে আমি বলেছি কি যে আমাদের যদিও একটা ডিজিটাল মার্কেটিং কোর্স, আমি এর বাইরে আপনাদেরকে অনেক কিছু দেওয়ার চেষ্টা করবো, যেমন হচ্ছে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন। হ্যাঁ, কিভাবে আপনি ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে একটা ই-কমার্স ওয়েবসাইটকে বিল্ড আপ করতে পারেন, কিভাবে বিষয়গুলো সম্পর্কে আমি আপনাদেরকে দেখাবো। আচ্ছা, রনক ভাই দিয়েছেন ইলেকট্রনিক্স। ওকে, গুড। এরপরে এই ফাস্ট করেন সবাই।
একটা টপিক নিয়ে মেসেজ করতে এত সময় লাগার কথা না, ফাস্ট করেন। তানজিল ভাই দিয়েছেন লাগেজ, এরপরে হচ্ছে সুমাইয়া ইসলাম গার্লস ফ্যাশন। ওকে, ভালো টপিক নিয়েছেন, আপনার জন্য এটাই বেস্ট। নাজমুস সাকিব ভাই, আর নাজমুস সাকিব ভাই আপনি গেম খেলেন তাই গেমে চলে গেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ ভাই। যাক ঠিক আছে, আপনার যেটাতে কমফোর্টেবল ফিল করেন, আপনি যদি ওটার উপরেই আসলে কিছু লিখতে পারেন। গেম খেলে অনেক কিছু করা সম্ভব, লাইভ স্ট্রিমিং করে কতজন কত ইউটিউব চ্যানেল মিলিয়ন বিলিয়ন সাবস্ক্রাইবার করে ফেলতেছে। একটা ইউটিউব চ্যানেলে মিলিয়ন সাবস্ক্রাইবার আসা মানে আর পিছনে দেখতে হবে না, কিচ্ছু লাগবে না, ঠিক আছে, চ্যানেলই লাইভ। এরকম গেম খেললো আপনি যেটাই করেন সেটাতে আপনার বেস্ট থাকতে হবে, তাই না নাজমুস সাকিব ভাই? হ্যাঁ ভাই। না এটা কি খেলেন না, কি গেমিং? আমি কাউন্টার স্ট্রাইক ভাই। হ্যাঁ কাউন্টার স্ট্রাইক। আচ্ছা আচ্ছা, না ভাই আমার গেমিং সম্পর্কে তেমন কোনো নাই, স্কিল নাই। আচ্ছা আবরাহান ভাই মেন্স ফ্যাশন। ওকে, ওই বাকিরা কই, আর কে আছেন? রবিন শেখ ভাই দিছেন? আচ্ছা কম্পিউটার, ঠিক আছে ওকে। অর্পণ ভাই আপনি কোনো টপিক নিতে পারবেন না? ভাইয়া আমি আজকে কোনো টপিক নিতে চাচ্ছি না, কারণ ভাই আমার তো আরো ক্লাস করতে হবে যে ইউটিউবে, ওগুলা দেখে আমি মানে প্রিপেয়ার্ড হই। ওকে ওকে ঠিক আছে ঠিক আছে, আপনি প্রিপেয়ার্ড হয়ে ফার্স্ট ভাইয়া অনেক কিছু আমার নিউ লাগতেছে, সো আমি আপনার যেগুলা প্রিভিয়াস ক্লাস ছিল সবগুলো আমি কন্টিনিউ করে এসে দেন নেক্সট ক্লাস থেকে একদম আপনার সাথে ইয়ে করব। ওকে ঠিক আছে। এরপরে সাব্বির ভাই দেন নাই, সাব্বির হাসান ভাই আপনি তো আপনার টপিক দেন নাই। সাব্বির ভাই শুনতে পাচ্ছেন? নয়ন ভাই কই? মোবাইলে আসতো, তবে টপিকস গুলো তো এগুলো তো দিয়ে দিতে কি আছে কিনা দেখতে পাচ্ছি না, তো আমি এগুলো বাদ। আচ্ছা আমি এই টপিক গুলো আপনাদের হচ্ছে ই করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ আপনাদের মেসেঞ্জারে যে চ্যাট বক্স আছে এটাতে তো আপনি ক্লাস শেষে দেখতে পাবেন না, এই টপিক গুলো আমাদের মেসেঞ্জারে সাক্ষী হিসেবে রেখে দিলাম, পরের ক্লাসে না দিলে ঠিক আছে ওনাদেরকে ধরা হবে যে কোন কোন টপিকে দেয় নাই। আর এটা কম্পালসারি, এটাকে স্কিপ করার কোনো অপশনই নেই, ঠিক আছে? আপনি যখন নিজের হয়ে কাজ করতে যাবেন। হ্যাঁ একটা কথা বলি, এটা শুনতে অবাক মনে হলেও এটাই সত্য, একা করা যায় না, ফ্রিল্যান্সিং একা একা করা যায় না, করে আহামরি কোনো কিছু করা যায় না, হয়তো পকেট খরচ চলে, বা একটা টিম নিয়ে যখন আপনি কাজ করবেন তখন আপনি হাজার হাজার ডলারের কাজ নামাতেও আপনার বুকে ভয় থাকবে না। তো কথা হচ্ছে আপনি যখন নিজে আবার একজন উদ্যোক্তা হবেন, নিজে যখন একটা টিম করবেন, কাজ করবেন, তখন কিন্তু আপনাকে নিজেকেও একটা ওয়েবসাইট বিল্ড আপ করতে হবে। এগুলো কাজের প্র্যাকটিস যদি, বাস্তব অভিজ্ঞতা যদি আপনাদের না থাকে কোনো কিছুই পসিবল না। আচ্ছা আমি এটাকে কপি করে রেখেছি, আমি আপনাদের মেসেঞ্জারের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আজকের মতো এই পর্যন্তই। কন্টেন্ট আগামীকাল রেডি করলে ওইটা নিয়ে প্র্যাকটিক্যাল এসইও স্কোর কেমন হচ্ছে, কেমন ভাবে পোস্ট করব, কি কিওয়ার্ড রিসার্চ করলাম, এই সমস্ত বিষয় সম্পর্কে আমরা একদম প্র্যাকটিক্যালি কাজ করব, ঠিক আছে? আর কোনো কোশ্চেন আছে কিনা, যেটুকু ক্লাস হলো আজকে এটার উপরে? নেক্সট ক্লাস কবে? পরশু না? আচ্ছা আমাদের শনি সোম বুধ, হ্যাঁ শনি সোম বুধ ক্লাস 9টা থেকে, যদি কোনো ক্রমে সেটা বন্ধ থাকে বা কোনো কিছু নেই, সেটা আমাদের অ্যাডভান্স মেসেঞ্জার গ্রুপে সমস্ত চ্যাটিং হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের প্রত্যেকটা ক্লাস একই ইয়েতে হয় আর কি, মানে লিংকে হয়। হ্যাঁ এই লিংকে হবে, সেম মিট লিংকে। হ্যাঁ হ্যাঁ এই লিংকে হবে। ওকে ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ভাইয়া। ওয়ালাইকুম সালাম।